স্টার্ট করে দেন, শুরু করে দেন। আচ্ছা, একটু খেয়াল করো, ফিজিক্সের ক্ষেত্রে আমরা যে বইটা ফলো করবো এটা হচ্ছে ইশাক স্যারের বইটা। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার ইশাক স্যারের বই মাস্ট পড়া লাগবে। ওকে, এর বাইরে তুমি যদি এক্সট্রা করে পড়তে চাও তপন স্যারের, তারপরে তোফাজ্জল স্যারের, ওদের এমসিকিউ গুলো সলভ করতে পারো। মেইন বই পড়ার দরকার নেই। মেইন বই তোমার একটা বই ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে ইশাক স্যার। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমত হচ্ছে ফিজিক্স পড়ার সময় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি কি পড়বা। একটা চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন রাশির একক, মাত্রা এগুলো দেওয়া থাকে, সেগুলো পড়তে হবে। তারপরে বিভিন্ন সংজ্ঞাগুলো মাস্ট জানা থাকতে হবে, কারণ কোন একটা সংজ্ঞা তুলে দিয়ে বলবে এটা কার সংজ্ঞা, বা উপরে উদ্দীপক তো বলবে না, উপরে কোন রাশিটি সম্পর্কে বলা হয়েছে, এরকম টাইপের প্রশ্নগুলো আর কি। বা ড্যাশ বলে, কি বলে সেটা লিখতে হবে, মানে দাগাইতে হবে। ওকে, তো বৈশিষ্ট্য থেকে আসবে এরকম, যেখানে তুমি মনে রাখবে 3টা বৈশিষ্ট্য বা 5টা বৈশিষ্ট্য এরকম আছে, নিচের কোনটি এর বৈশিষ্ট্য নয় বলে 3টা দিয়ে দিবে, 4 নাম্বারটা হবে উত্তর। বুঝছো? সেই জন্য বৈশিষ্ট্যগুলো একটু ভালো মতো দেখতে হবে, এক্সাম্পল গুলো দেখতে হবে, বোল্ড লাইন একটাও মিস করা যাবে না। আর কিছু ছোটখাটো ম্যাথ বলতে কিরকম ছোটখাটো, মানে কতটুক হলে ছোটখাটো ধরবো আমরা, সেটা একটা বিষয় না। প্রথমত যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায় সেগুলোই ছোটখাটো ম্যাথ। দ্বিতীয়ত একটা মিথ আছে আর কি, যে তুমি মেইন বইয়ের যে সকল ম্যাথ তোমার হাতের 4 আঙ্গুল দিয়ে সমাধানটা ঢেকে রাখা যায় সেগুলোই ছোটখাটো ম্যাথ। বুঝছো? মানে তুমি বুঝার জন্য বলতেছি, তুমি 4 আঙ্গুল দিয়ে ঢেকে রাখতে পারতেছো মানে এটা ছোটখাটো ম্যাথ। 4 আঙ্গুল দিয়ে ঢাকতে পারতেছো না, একটু করে দেখা যাচ্ছে এটা বড় ম্যাথ। সেটা ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না। ওকে, কিছু কিছু পসিবল, কিছু কিছু এক পৃষ্ঠার ম্যাথও ক্যালকুলেটর ছাড়া পসিবল, সেগুলো হচ্ছে ডিরেক্ট মুখস্থ করে ফেলবো আমরা, কারণ সবসময় সেরকমই আসে উত্তর। ওকে, তো সেই ছোটখাটো ম্যাথগুলো আমাদের দেখতে হবে। আর মেডিকেল ফিজিক্সে আগে ছিল 20 নাম্বার, এখন কত? 15 নাম্বার, জানি তো না। আচ্ছা, তো চলো শুরু করি। তাপগতিবিদ্যা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, কি ক্লাসে যা বলা হয়েছে সেগুলা বই লিখে নিবে, কিন্তু আফসোস তোমরা বই আনা নাই আজকে। বুঝছো? তো বই আনবা, নেক্সট ফিজিক্স ক্লাস থেকে মাস্ট বই সাথে নিয়ে আসবা। আমি বললাম আজকে নেক্সট ফিজিক্স ক্লাস থেকে বই সাথে নিয়ে আসবা। ওকে, আজকে বই না আনলেও বুঝবা না যে তা না, কিন্তু বইটা কেন লাগবে? লিখে নেওয়ার জন্য। এখন কি করবা? বাসায় গিয়ে লিখবা। যদিও মেইন কথাগুলো সব স্লাইডেই লেখা আছে, এবং তুমি দেখবে তো, আমি স্লাইড এটা বললাম না, স্লাইডলি আপডেট করছি, কোনো চেঞ্জ করি নাই। গত বছরের যে স্লাইডটা, সেখান থেকে 2টা প্রশ্ন গত বছর, মানে এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। একটা কি বলবা, বলতে পারো তাপগতিবিদ্যা থেকে কোনটা কোনটা আসছে? একটা আসছে থার্মোমিটার আবিষ্কার করা হয়েছে কোন সূত্র? 0তম সূত্র। আরটা হচ্ছে কত, কোন তাপমাত্রা ফারেনহাইট আর সেলসিয়াসে একই হয়, -40। স্লাইডেই ছিল। তুমি বলতে পারো স্লাইডে থাকবে না, এটা তো বেসিক পড়া, তো সেটাই তো কথা, মেডিকেলে বেসিক পড়াগুলাই তো আসে। বুঝছো? তো একটু খেয়াল করো, তাপ এবং তাপমাত্রার ধারণা, যদি এটা বলার দরকার নেই তাও একটু। তাপ ইংলিশ বলো, হিট। আর তাপমাত্রার ইংলিশ টেম্পারেচার। আচ্ছা, জাস্ট কতটুকু ক্লিয়ার আছে একটু দেখি। এটা মনে করো এ বস্তু, এটা বি বস্তু। এই দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হইতে পারবে নাকি তাপমাত্রার, বলো তো? দেখো মনে রাখবা, আদান প্রদান হয় তাপের, তাপমাত্রার না। আদান প্রদান হয় কিসের? তাপের। তাহলে দুইটা বস্তুর মধ্যে কিসের আদান প্রদান হয়? হিট এক্সচেঞ্জ হয়, হিট, টেম্পারেচার না। আচ্ছা, হিট এক্সচেঞ্জ হবে কিনা সেটা ডিপেন্ড করে কিসের উপর? তাপমাত্রার উপর। সেইটা ডিফাইন করে কে? টেম্পারেচার। কোন দিক থেকে কোন দিকে হিট ট্রান্সফার হবে সেটা ডিফাইন করে কে?
টেম্পারেচার। তাহলে একটু কষ্ট করে লিখো, দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান কখন হবে? তাপের আদান প্রদান হবে কখন হবে? তাপমাত্রার পার্থক্য থাকলে। তাপমাত্রার পার্থক্য থাকলে। আচ্ছা, তাপমাত্রার পার্থক্য যদি থাকে, দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটবে কোন দিক থেকে কোন দিকে? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। অর্থাৎ আমি যদি বলতাম এটা 35°C, এই বস্তুটা আছে 25°C, তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে? তাহলে তাপের প্রবাহ বা তাপ প্রবাহের দিক, তাপ প্রবাহের দিক হচ্ছে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে। তাপের একক বলো। একক হচ্ছে জুল। আরেকটা সাবেক একক আছে, সাবেক, ক্যালোরি। তাহলে সাবেক, সাবেক মানে কি? আগের আর কি। সাবেক একক ক্যালোরি, ক্যালোরি। আচ্ছা, 1 ক্যালোরি সমান কত জুল জানো? আর 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান 0.24 ক্যালোরি। এগুলো জানলে হচ্ছে। আচ্ছা, তাপমাত্রার একক বলো। আচ্ছা, আমরা এসআই একক বলবো, যেটা পরম একক সেটা হচ্ছে কেলভিন। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। ওকে, এছাড়া সেলসিয়াস, ফারেনহাইট, র্যাঙ্কিং, রোমার আরো অনেক ধরনের আছে, কিন্তু আমরা এসআই এককটা লিখছি। তাহলে দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হবে কখন? যখন বস্তু দুইটার মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকবে। আচ্ছা দেখি বলতো, আমি একটা কথা বলবো, সেটা সত্য নাকি মিথ্যা বলবা। দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটবে তাপের পার্থক্য থাকলে। মিথ্যা। তাপের পার্থক্যের উপর ডিপেন্ড করেই না, বুঝছো? আচ্ছা, দুইটা বস্তু তাপীয় সাম্য অবস্থায় কখন থাকে? দুইটা বস্তুর তাপমাত্রা সমান হইলে ওরা কিসে থাকবে? টেম্পারেচার ইকুয়াল হলে সেটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থা। এগুলোই মোটামুটি তাপ এবং তাপমাত্রার মধ্যে ধারণার কনসেপ্টগুলো আর কি। ওকে, দুইটা বস্তুর যদি তাপমাত্রা সমান হয়, বস্তু যে কিসে থাকবে? তাপীয় সাম্যাবস্থায় বা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, এটা কি চলে? বলিও, থামলে বলিও। ওকে, যাবো পরের পেজ। আচ্ছা, তাপমাত্রা পরিমাপের নীতি। এর মধ্যে একটু খেয়াল করো, এটা আমি একটু ছক আকারে লিখে ফেলছি। এখানে হচ্ছে বইয়ের প্রথম পেজ হিসেবে এরপর ডান পাশে উপরেই হচ্ছে এই পড়াগুলা, মানে এই চ্যাপ্টারের। তো একটু দেখো, উষ্ণতামিতি ধর্ম, উষ্ণতামিতি পদার্থ। উষ্ণতামিতি ধর্ম কি? উষ্ণতামিতি মানে কি? উষ্ণতা মানে তাপমাত্রা। ওকে, আর মিতি মানে পরিমাপের বিষয়। তাহলে তাপমাত্রা পরিমাপের জন্য যে ধর্ম, তাপমাত্রা পরিমাপের জন্য যে পদার্থ, তাহলে উষ্ণতামিতির ধর্ম আর একটা কি? উষ্ণতামিতি পদার্থ। যেমন আমরা থার্মোমিটার বলি না? থার্মোমিটার দিয়ে কি মাপি? তাপ মাপি না? তাপ মাপার জন্য ক্যালোরিমিটার, তাপমাত্রা মাপি থার্মোমিটার দিয়ে। ওকে, তো থার্মোমিটারের মধ্যে উষ্ণতামিতি পদার্থ হিসেবে ইউজ করা হয় পারদ। কারণ উষ্ণতামিতি পদার্থ কোনগুলা? যে পদার্থগুলার তাপমাত্রা চেঞ্জ করলে ওদের কিছু না কিছু ধর্ম চেঞ্জ করবে, সেগুলো হচ্ছে উষ্ণতামিতি পদার্থ। সবগুলাকে উষ্ণতামিতি পদার্থ বলা যাবে না। যে পদার্থগুলা তাপমাত্রা চেঞ্জে কন্টিনিউয়াসলি নিজেদের ধর্ম পরিবর্তন করবে একটা সুন্দর সিস্টেমে, সেগুলো হচ্ছে কি? উষ্ণতামিতি পদার্থ। আর যে সকল পদার্থের এই ধর্মগুলো আছে সেগুলো উষ্ণতামিতি ধর্ম। ওকে, তো থার্মোমিটারের প্রকারভেদ যদি বলি, পারদ থার্মোমিটার আছে যেখানে উষ্ণতামিতি পদার্থ হিসেবে কি ইউজ হয়? পারদ। তাপমাত্রা বেড়ে গেলে পারদের প্রসারণ হয়, তাপমাত্রা কমে গেলে পারদের সংকোচন হয়। তাহলে ধর্ম হবে পারদের প্রসারণ, পারদের সংকোচন। সংকোচনও লিখতে পারবা। ওকে, এটা হচ্ছে ধর্ম।
আচ্ছা রোদ থার্মোমিটার, আচ্ছা রোদ থার্মোমিটার কাকে বলে? রোদ থার্মোমিটারের মধ্যে উষ্ণতামিতি পদার্থ কি? আচ্ছা তোমরা কি রোদের সংজ্ঞা জানো? পরিবাহীর যে যে ধর্মের কারণে, তাহলে রোদ একটা হচ্ছে ধর্ম, রোদ হচ্ছে কি ধর্ম কার? পরিবাহীর যে ধর্ম, তাহলে পদার্থটাকে পরিবাহী, তো সেটাই তো উষ্ণতামিত পদার্থকে পরিবাহী, আর ধর্ম হচ্ছে পরিবাহীর রোদ। এরপর আরেকটা আছে থার্মোকাপল বা তাপ তড়িৎ। একটু খেয়াল করো, কাপল মানে দুইটা থাকবে না, তো এখানে কি বলছে? দুটি ধাতব পদার্থের যুগল। ওকে, দুটি ধাতব পদার্থের যুগল, আর সেখানে উষ্ণতামিতি ধর্ম হিসেবে কি ইউজ হয়? তাপীয় তড়িৎ চালক বল। এটা একটু মনে রাখতে হবে। তাহলে তাপমাত্রা পরিমাপের নীতির মধ্যে উষ্ণতামিতি পদার্থ, উষ্ণতামিতি ধর্মের এই কাহিনীগুলা এই ছক আকারে চলে আসছে। ওকে, তোমরা বইয়ে যেখানে খালি পাবা সেখানে লিখে রাখবা, বাসায় গিয়ে এখন লিখতে হবে না। ওকে, আচ্ছা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আচ্ছা শূন্যতম সূত্র থেকে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা 25-26 মানে এবার আসছে, কি তৈরি করা হয়েছে? থার্মোমিটার। আচ্ছা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কিরকম আমি একটু যদি বলি, একটু খেয়াল করো। এটা হচ্ছে প্রথম বস্তু এটা হচ্ছে দ্বিতীয় বস্তু, এটা হচ্ছে তৃতীয় বস্তু। ওকে, একটু খেয়াল করো, প্রথম বস্তুর সাথে তৃতীয় বস্তুর সরাসরি সংস্পর্শ আছে, দ্বিতীয় বস্তুর সাথে তৃতীয় বস্তুরও সরাসরি সংস্পর্শ আছে, কিন্তু প্রথম আর দ্বিতীয়র মধ্যে সরাসরি সংস্পর্শ নাই। আচ্ছা তো ঘটনাটা হচ্ছে এরকম, মনে করো আমি, আমার পকেটে হচ্ছে যত টাকা আছে ওর পকেটেও অত টাকা আছে, তাহলে আমাদের টাকা সমান। তারপর বললাম যে ওর পকেটে যত টাকা আছে ওর পকেটেও সেম টাকা আছে, তাহলে ওদের টাকা সমান, তাহলে বলতে পারি না আমার আর ওর টাকাও সমান? হ্যাঁ, একটা ফাও কথা না পুরা? হ্যাঁ, এই ফাও কথাটা কে দিছে? বিজ্ঞানী ফাউলার। কে দিছে? ফাউলার। এই দেখো আর এইচ ফাউলার। ফাউলার বলছে যদি এই দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথমোক্ত বস্তু দুটি নিজেদের মধ্যে সাম্যাবস্থায় থাকবে। বুঝছো? যদি বলছে দুটি বস্তু 3 নাম্বার কোনো বস্তুর সাথে, দেখো প্রথম আর তৃতীয় সাম্যাবস্থায় আছে, দ্বিতীয় আর তৃতীয় সাম্যাবস্থায় আছে, তার মানে আলটিমেটলি প্রথম আর দ্বিতীয় কিসে আছে? সাম্যাবস্থায় আছে। তো এই কথাটা কে বলছে? প্রদান করে কে? আর এইচ ফাউলার। ওকে, এইটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের বিবৃতি। আচ্ছা শূন্যতম শূন্য, আচ্ছা প্রথম হইলে ফার্স্ট বলি, দ্বিতীয় হইলে সেকেন্ড বলি, মানে চতুর্থ হইলে কি বলি? ফোর্থ, আর জিরো হইলে জিরোথ। সেজন্য তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের ইংলিশ নামটা কি? জিরোথ। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, জিরোতম আর কি, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এটা কে দিছে? ফাউলার, মনে রাখিও। আচ্ছা এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে কি কি আবিষ্কার করা হয় একটু খেয়াল করো। প্রথমত তাপমাত্রার ধারণা পাওয়া যায়। তাপমাত্রা সম্পর্কে ধারণা পাই কিভাবে পাই? এই যে এরা সাম্যাবস্থায় কেমনে যাচ্ছে, ওদের তাপমাত্রা সমানে যাচ্ছে সেজন্য। বুঝছো? তাহলে তাপমাত্রার ধারণা পাই। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা, কি আবিষ্কার হয়? থার্মোমিটার। এটা এবার আসছে, এটা শুধু এবার আসে নাই, মেডিকেল ভর্তি পরীক্ষা 21-এও আসছিল। বুঝছো? আবার 25-26-এও দিয়ে দিছে। তোমাদের সময় তাহলে 22-এর গুলা দিবে মনে হয়, একটু দেখে রাখিও। আচ্ছা এদিকে দেখো, প্রদান করেন কে? আর এইচ ফাউলার। একটু মনে রাখতে হবে। আর এটা কি জানো? এটা হচ্ছে পাইরোমিটার, বিকিরণ পাইরোমিটার। এটা দিয়ে সূর্যের তাপমাত্রা মাপে। বিকিরণ, রেডিয়েশন, পাইরোমিটার, পাইরো। এটা দিয়ে কি মাপা যায়? সূর্যের তাপমাত্রা। প্রায় 500 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে এটা দিয়ে মাপা যায়। বুঝছো? 500 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে তাপমাত্রা তুমি এটা দিয়ে মাপতে পারবা। এটা হচ্ছে বিকিরণ পাইরোমিটার। আর থার্মোমিটার তো এটা। ওকে, তো মোটামুটি ক্লিয়ার না শূন্যতম সূত্র? আচ্ছা তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক আমি জানি যে এগুলো তোমরা জানো, সেজন্য আমি একটু দ্রুত লিখবো এখানে। বলো স্কেলগুলোর নাম বলো। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিং লিখতেছি আগে, হ্যাঁ, র্যাঙ্কিন, একটা কি রোমার। এগুলো পুরোপুরি লিখি না, এগুলো জানো তোমরা সেজন্য। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিং, রোমার। আচ্ছা প্রত্যেকটা স্কেলের কি কি থাকে বলতো?
প্রত্যেকটা স্কেলের অবশ্যই একটা নিম্ন স্থির বিন্দু বা লোয়ার ফিক্স পয়েন্ট থাকে। নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু, যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। আর একটা হচ্ছে ঊর্ধ্বস্থির বিন্দু বা বাষ্প বিন্দু, যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। তো একটু বলো তো, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থির বিন্দু কত? 0। ঊর্ধ্বস্থির বিন্দু 100। ওকে। আচ্ছা, ফারেনহাইটের নিম্ন স্থির বিন্দু? কেলভিনের 273। পরীক্ষায় কিরকম আসবে জানো? নিচের কোনটি বরফের গলনাঙ্ক? বুঝছো? 0°C এটা দিবে না, ফারেনহাইট স্কেলেরটা দিয়ে দিবে 32, অথবা কিসেরটা দিয়ে দিবে? ক্যালভিনেরটা, অথবা র্যাঙ্কিং এরটা, অথবা রোমারেরটা। তোমার জানতে হবে যে লোয়ার লিমিট গুলো কত। ওকে। তো র্যাঙ্কিং এরটা কত? 492। রোমারেরটাও 0। আচ্ছা, র্যাঙ্কিং এভাবে প্রকাশ করে RN দিয়ে, রোমারেরটা হচ্ছে 0R। এবার ঊর্ধ্বস্থির বিন্দুগুলো বলো। এটা হচ্ছে 212, এটা 373, কত? 672 র্যাঙ্কিং, 80 রোমার। ঠিক না? এবং তোমরা কি জানো যে এই ঊর্ধ্বস্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দুর পার্থক্যটাকে আমরা মৌলিক ব্যবধান বলি। কি দিয়ে প্রকাশ করা হয়? মৌলিক ব্যবধান n। মৌলিক ব্যবধান n এর সূত্র হচ্ছে থিটা স্টিম মাইনাস থিটা আইস। থিটা স্টিম কত? এখানে 100। আর থিটা আইস বিন্দু কত? 0। তাহলে এখানে মৌলিক ব্যবধান হবে কত? 100। এখানে মৌলিক ব্যবধান কত? 212 থেকে 32 বিয়োগ দিলে 180। এখানে 100, এখানে 180, এখানে কত? 80। একটু খেয়াল করো তো, কাদের কাদের মৌলিক ব্যবধান একই হয়ে গেছে বলো তো? প্রথমত সেলসিয়াস আর কেলভিনের মৌলিক ব্যবধান একই হয়েছে। আরেকটা হচ্ছে ফারেনহাইট আর র্যাঙ্কিং এর মৌলিক ব্যবধান একই হয়েছে। মনে রাখবা, যে সকল স্কেলের মৌলিক ব্যবধান একই, তাদের তাপমাত্রার পার্থক্য একই হয়, টেম্পারেচারের ডিফারেন্স সেম হয়। বুঝছো? মনে করো 25°C আর 35°C পার্থক্য কত? 10 না? 25কে ক্যালভিনে নিয়ে যাও, 35কে ক্যালভিনে নিয়ে যাও, পার্থক্য যেটা করবে সেটা 10ই আসবে। বুঝছো? তো যাদের তাপমাত্রার পার্থক্য একই, তাদের মৌলিক ব্যবধান একই হয়। ওকে। যাদের মৌলিক ব্যবধান একই, তাদের তাপমাত্রার পার্থক্য একই। উল্টাভাবে যেভাবে খুশি বলতে পারো। তাহলে আমি নিচে একটা স্টার দিয়ে লিখে রাখতেছি, তোমরা এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে সেলসিয়াস ও কেলভিন এবং ফারেনহাইট ও কি র্যাঙ্কিং স্কেলে কি হয়? তাপমাত্রার পার্থক্য একই। তাপমাত্রার পার্থক্য মনে থাকবে? সেলসিয়াস আর কেলভিন, ফারেনহাইট আর র্যাঙ্কিং, বাকি কোনোটা মিলতেছে না। ওকে। তো এগুলো সবগুলো মনে রাখতে হবে। আচ্ছা, দেখি বলো তো, পানির স্ফুটনাঙ্ক সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? পানির স্ফুটনাঙ্ক সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? অপশন 1 100°C, অপশন 2 212°F, অপশন 3 273 কেলভিন, অপশন 4 672 র্যাঙ্কিং। তো তোমরা আমাকে 4 নম্বর অপশন বলাইছো কেন? 3 উত্তর দিয়ে ফেলবা, বুঝছো? আচ্ছা, তো একটু খেয়াল করো। তাহলে পারবো তো না? পারবো আশা করি। আমি কি পরের স্লাইডে যাব? আচ্ছা, পরের স্লাইডে যদি যাই, আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কিত ইকুয়েশনটা লিখবো একবার। আর কোন কোন তাপমাত্রা কোন কোন স্কেলে একই হয় সেগুলো একটু, এই যে দেখছো, -40 সেটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সেম রিডিং দিবে, মানে একই পার্ট। মানে বুঝো, মানে মনে করো এখন এই পরিবেশের তাপমাত্রা হয়ে গেছে -40°C, এখন একটা ফারেনহাইট স্কেল আনলেও সেটা কত দেখাবে? -40ই দেখাবে। মানে ওই এনভায়রনমেন্টটাকে দুইজনই সেম মেজার করবে, -40। ওকে। তাহলে -40°, এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট একই। কেলভিন আর ফারেনহাইট একই, মানটা কত? 574.25। এটা মুখস্থ রাখতে হবে। বইয়ের মধ্যে তো একটা করা আছে, তোমরা যদি উল্টাও গাণিতিক উদাহরণের মধ্যেই আছে, কিন্তু আমাদের মানটা মুখস্থ রাখতে হবে, 574.25। আচ্ছা, তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কের ইকুয়েশনটা একটু লিখি চলো। সেটা হচ্ছে যে কোনো তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু বিয়োগ
নিম্ন স্থির বিন্দু, ঠিক না? থিটা স্টিম মাইনাস থিটা আইস, এটা হচ্ছে যে কোনো স্কেলের ক্ষেত্রে সত্য। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কি হবে বলো? সেলসিয়াস স্কেলের যে কোনো তাপমাত্রা সি, বরফ বিন্দু ছিল 0, নিচে হবে 100 মাইনাস 0 সমান, বলতে থাকো, 212, তারপর ক্যালভিনেটটা বলো, 273, নিচে হচ্ছে 373 মাইনাস, তারপরটা বলো, আর এন মাইনাস 400, 672 বিয়োগ, তারপর আর মাইনাস 0, এটা আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কের ইকুয়েশন হচ্ছে এটা। তো তুমি চাইলে এরপরে চাইলে আরেকটু ছোট করতে পারো, আরেকটু ছোট করতে চাইলে এগুলাতে, যেমন এটাকে c/5 লেখা যায়, 20 দিয়ে গুণ দিয়ে দিছি সবখানে। এখানে লিখতে পারবো f-32 ডিভাইডেড বাই 9, এখানে লিখতে পারবো k-273 ডিভাইডেড বাই 5, সেম ভাবে এখানে লিখতে পারবো rn-492 ডিভাইডেড বাই কত, 9, এরপর কত লিখবো, r বাই, সব 20 দিয়ে করছি। ওকে, তো তুমি চাইলে এই ইকুয়েশনটা মনে রাখতে পারো, ওই যদি স্কেলগুলোর চিত্রগুলো মনে থাকে এবং নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দু মনে থাকে, এগুলো এমনিই পারবা। মেইন ফর্মুলা তো এটাই, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। এটা মানে কি মৌলিক ব্যবধান না? মৌলিক ব্যবধান n দিয়ে প্রকাশ করি। ওকে, ক্লিয়ার? আমি পরের স্লাইডে যাব। আচ্ছা, ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট, এটা বই থেকেই স্ক্রিনশট নেওয়া আর কি। এটা দেখো, ত্রৈধ বিন্দু কাকে বলে? ট্রিপল পয়েন্ট কি? ট্রিপল পয়েন্ট মানে হচ্ছে এমন একটা অবস্থা যে তাপমাত্রায় পদার্থ 3 অবস্থাতেই থাকবে, 3 অবস্থাতেই থাকবে। যেমন পানির ত্রৈধ বিন্দু কত? 0 ডিগ্রি সেলসিয়াস না, বা 273.16 কেলভিন। ওকে, এই টেম্পারেচারে পানি কি 3টা অবস্থাতেই থাকতে পারে, তরল, কঠিন, গ্যাসীয়, ওকে, বা বায়বীয়, যেটাই বলো। তো ত্রৈধ বিন্দুর একটা নির্দিষ্ট চাপ আছে, সেই মানটা মনে রাখতে হবে। সেটা কত? 4.58 মিলিমিটার পারদ-চাপ। সেই পারদ-চাপের মধ্যে বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্প যদি তাপীয় সমঅবস্থায় থাকে, সেটাকে আমরা কি বলবো? পানির ত্রৈধ বিন্দু। এবং এটার মান কত? 273.16। তো এটা দেখো এভাবে প্রকাশ করে, টিআর মানে ট্রিপল পয়েন্ট বোঝাচ্ছে, ট্রিপল পয়েন্ট, এই যে ট্রিপল পয়েন্টের টিআর সমান কত? 273.16 কেলভিন। এটা হচ্ছে পানিরটা। ওকে, একক কি? কেলভিন, ওই আছে এককটা। কিন্তু কথা হচ্ছে এর পরের একটু নিচে গেলেই দেখবে এখানে একটা ছক আছে, তো আমাদের ছকটা মুখস্থ রাখতে হবে, কারণ ছক থেকে প্রশ্ন আসে। যাবো পরে পেজ, এই যে এই ছকটা মুখস্থ রাখতে হবে পুরা, টেনশন নিও না। 5 মিনিট পরে আবার জিজ্ঞেস করিও পুরা কিনা। হ্যাঁ, 5 মিনিট পর, জাস্ট 5টা মিনিট, 5 মিনিট পরে আবার জিজ্ঞেস করিও পুরা কিনা, কারণ 5 মিনিটের মধ্যেই মুখস্থ করাই দিচ্ছি আমি। এদিকে দেখো, একটু খেয়াল করো, এখানে নিয়ন, অক্সিজেন, আর্গন, পারদ, পানি, তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন। ওকে, পানি পর্যন্ত হচ্ছে ত্রৈধ বিন্দু। এর পর এগুলো কি? হিমাঙ্ক। আমাদের সেগুলো নিয়ে মাথা মাথা নাই, আমাদের হচ্ছে মান মুখস্থ করতে হবে। এটা ত্রৈধ বিন্দু বলুক, হিমাঙ্ক বলুক, আমাদের লাগবে কি? মানগুলা। তো একটু কষ্ট করে তোমাদের প্রথম 3টা কষ্ট করে একটু মনে রাখতে হবে। নিয়ন, অক্সিজেন, আর্গন, 24, 54, 83। নিয়ন, অক্সিজেন, আর্গন 24, 54, 83। তুমি বলতেছো দশমিকের পরেগুলো লাগবে না। মেডিকেল ভর্তি পরীক্ষার মজা হচ্ছে সেখানে, কোনখানে? যে টিচাররা যখন প্রশ্ন করে, ওই পেজের মধ্যে যে অপশনগুলো আছে সেখান থেকেই করে, নিজের মতো বানাই দিবে না, টিচার এরকম করবে না। নিয়নের ত্রৈধ বিন্দু 24.5561, 24.5562, 24.5563। এত তেল নাই ওদের, ওরা এটা দিবে নাইলে এটা দিবে, এটা এখান থেকেই দিবে অপশন। তো সেজন্য আমরা দশমিকের পরের গুলো মুখস্থই রাখবো না, বুঝছো? 24, 54, 83। নিয়ন, অক্সিজেন, আর্গন, নিয়ন, অক্সিজেন, আর্গন মনে থাকবে। নিয়ন, অক্সিজেন,
নিও আর, নিও আর এবং মনে রেখে কেন বলতেছি জানো, তোমরা অক্সিজেন আর আর্গন গুলাই ফেলো অনেক সময়। তুমি এমনি তো এটা জানো অক্সিজেন তো আগে, অক্সিজেন আগে না, নিয়ন অক্সিজেন আর্গন 24 54 83 এই তিনটা মনে থাকবে। আরেকটা মনে আছে আমাদের এই চার্টের মধ্যে, কোনটা জানো? পানিরটা, এটা মুখস্থ না 273 দশমিক। তাহলে এইগুলো হয়ে গেছে। এবার টেকনিক দিয়ে আমরা বাকিগুলো শিখবো। বাকিগুলোর মধ্যে একটু খেয়াল করো, একটা টেকনিক মনে রাখবো, সেটা হচ্ছে দেখো পা রু শো তা, পারুসতা। ওকে, আমার সাথে সাথে বলতে পারো। দেখো 2 3 4 বলতে পারবে না? তারপরে 1 2 3 4, 1 3 3 7, 1 3 5 7, তাহলে 2 3 4 1 2 3 4 1 3 3 7 1 3 5 7, 2 3 4 1 2 3 4 1 3 3 7 1 3 5 7। পা দিয়ে পারদ, রু দিয়ে রূপা, শো দিয়ে সোনা, তা দিয়ে তামা। শেষ। পারদ রূপা সোনা তামা, পারসুতা দিয়ে শেষ। 2 3 4 দিয়ে শুরু করবা। 2 3 4 1 2 3 4 1 3 3 7 1 3 5 7। সুন্দর তো সিকোয়েন্সটা দেখছো? ওরা এমন ভাবে দিয়েছে লাস্টে একদম সুন্দর বিজোড় সংখ্যা দিয়ে শেষ করছে। ওকে, প্রথমে সিরিয়ালি শুরু করছে 2 3 4 দিয়ে, সুন্দর করে শেষ করছে। ওরা মনে জানতো আমরা এবার মুখস্থ করবো। আচ্ছা এদিকে দেখো, তাহলে দেখো পারদেরটা হয়ে গেছে কই? পারদ, পারদ কত? 2 3 4, বাকিগুলো জাহান্নামে যাক। তারপর রূপা 1 2 3 4, সোনা 1 3 3 7, তামা কই? এই যে তামা 1 3 5 7। ওরা সিরিয়ালে দেয় না, আমরা আমাদের মতো সাজায় নিচ্ছি সিরিয়াল। এটা তো সূত্র না যে আগে এটা মুখস্থ করতে হবে তারপরে এটা, এরকম তো না। তাহলে 1200টা গেল। আর আছে কি? আর আছে 3 বস্তা আলু, সরি 3 দস্তা অ্যালুমিনিয়াম, 3 দস্তা অ্যালুমিনিয়াম, 3 দস্তা অ্যালুমিনিয়াম। 5 6 9 বলতে পারবা? 3 বস্তা আলু 5 6 9, 3 দস্তা অ্যালুমিনিয়াম 5 6 9, 3 দস্তা অ্যালুমিনিয়াম 5 6 9। এখন তোমরা বলতে পারো 5 6 9, বাকিগুলো বলবেন না? এই 3 অঙ্কওয়ালা এগুলাই আর নাই। দেখো 5 6 9 সবগুলো 500 600 900, বুঝছো? 500 সামথিং, 600 সামথিং, 900 সামথিং। তাহলে তুমি 5 6 9 মনে রাখলেই হচ্ছে। 5 6 9 মনে রাখলেই হবে 3 দস্তা অ্যালুমিনিয়াম। ওকে, 3 দস্তা অ্যালুমিনিয়াম। তাহলে দেখো আমাদের সিকোয়েন্সটা কি হবে? নিয়ন অক্সিজেন আর্গন 24 54 83 শেষ। পানিরটা মুখস্থ, পানিরটা মুখস্থ 273.16। তারপর পারসতা 2 3 4 1 2 3 4 1 3 3 7 1 3 5 7, তারপর 3 দস্তা অ্যালুমিনিয়াম 5 6 9, 5 6 9, 5 6 7 না, 5 6 9। দেখিও তাহলে এখন এটা কি মুখস্থ হয় নাই? হয়েছে যে প্রমাণ দেখো। আমি র্যান্ডমলি জিজ্ঞেস করবো তোমাদের থেকে, এটা কার বলতে হবে যে শুধু অপশন দেখলেই তোমাদের এখন চোখে ভাসবে। তুমি বলো, এই একদম শুরুতে যার থেকে জিজ্ঞেস করো লাভ আছে কেন জানো? দেখো এটা কার বলো? হ্যাঁ পানি, ও লাভ হচ্ছে সেটাই। আচ্ছা তারপর তুমি বলো, তুমি বলো এটা কার? নিয়ন। তুমি বলো বসে বসে, এটা কার? আর্গনের। তাহলে এটা তো পারি, এটা সবাই জানি, কারণ নিয়ন অক্সিজেন আর্গন এই সিস্টেমে তো শিখছি। আচ্ছা তুমি বলো এটা কার? ও ও বলবে এটা এটা কার? টিন। এর উপরেরটা কার? দস্তা। আচ্ছা ঠিক আছে, দেখি এটা বলো এটা কার? পৃথিবী বলো, ভালো মতো বলো, ভালো মতো চিন্তা করে বলো। আমি কোনটাতে বুঝছিলাম? এটা 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 পারুসতা 2 3 4 1 2 3 4 1 3 3 7 1 3 5 7, তামা। ঠিক আছে, এটা কার? তামার। তাহলে এটা কার? এটা সোনার। এটা কার? পারু, পারদ। ঠিক আছে, তারপর এটা কার? রূপার। আচ্ছা পারতেছি তো। আর কোনটা বাকি? কাকে নেগলেক্ট করছে? এটাকে অ্যালুমিনিয়াম। আর কেউ বাদ করছে? ঠিক আছে, তাহলে আমরা পারি না এটা এখন?
পুরোটা মুখস্থ করতে হবে যে জিজ্ঞেস করতে পারি? পারবো না এটা? আশা করি পারবো। আচ্ছা, তো আমি এখানে লিখে রাখি, কারণ স্লাইডটা দিব তো তোমাদেরকে। ওরে বাপরে, এটা এত মোটা কেন? আচ্ছা, তাও তো মোটা। এখন ঠিক আছে। 3 দস্তা অ্যালুমিনিয়াম। সেটা কিভাবে মনে রাখবো? 5, 6, 9, মানে সব 500, 600, 900, বাকিগুলো মনে রাখতে হবে, কি কত কত সেটা মনে রাখতে হবে না। আর নিয়ন, অক্সিজেন, আর্গন এগুলো একটু কষ্ট করে মনে রাখবো, কি 24, 54, 83। আর পানিটা তো আমাদের ফ্রি, যত কিছু পানিটা তো ভুলবা না, নাকি এটা ভুলে বসে থাকবা? আচ্ছা, তো চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিছে কে বলো তো? এই যে আমাদের একটা কনফিউশন না, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কে দিছে? তুমি ভালো মতো বোর্ডে দেখো, ঠাড়া বসছে, দেখতেছো ঠাড়া বসছে আবিষ্কারকটা, খেয়াল করছো? হ্যাঁ, এই যে এই যে এই ঠাড়াটা দেখতেছো না, আবিষ্কারক কে? তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আবিষ্কারক বললে জুল। এখন কিন্তু কথা হচ্ছে, আমাদের মাথায় ক্লসিয়াস কেন আসতেছে? কারণ আমরা বইয়ের মধ্যে যখনই ম্যাথ করতে গেছি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ বারবার সেগুলো দিয়ে ম্যাথ করছি, তো মনে হচ্ছে এই মনে হয় দিছে, নাইলে এত ম্যাথ কেন, ঠিক না? তো আসলে আবিষ্কারক হচ্ছে কে? জুল। ক্লসিয়াস কি করে? ক্লসিয়াস এটাকে সাধারণভাবে ব্যাখ্যা করে, এই যে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, তাও গ্যাসীয় সিস্টেমের ক্ষেত্রে সাধারণভাবে ব্যাখ্যা করে কে? ক্লসিয়াস। আবিষ্কারক বললে জুল দেখাতে হবে এমসিকিউতে যদি আসে, আবিষ্কারক একদম স্পেসিফিক ভাবে যদি আবিষ্কারক বলে। তো জুল কি বলছিল? যখন কাজ সম্পূর্ণভাবে তাপে অথবা তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, তখন কাজ ও তাপ পরস্পরের কি সমানুপাতিক। এটাও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছিল। তাপ ও কাজ পরস্পরের কিরকম? সমানুপাতিক। তাপ ও কাজ পরস্পরের সমানুপাতিক, এটা বলছে কে? জুল। ওকে, আচ্ছা। আর ক্লসিয়াস কি বলছে? ক্লসিয়াস সাধারণভাবে ব্যাখ্যা করছে, তাও গ্যাসীয় সিস্টেমের ক্ষেত্রে। ও বলছে, যদি মনে করো একটা সিস্টেম, এই সিস্টেমে যদি তুমি কিছু পরিমাণ তাপ দাও, সিস্টেম নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কিছু ইউজ করবে, বাকিগুলো কিসে? কাজে রূপান্তর করবে। তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এটাই হচ্ছে সমীকরণ। তো বলছে যখন কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয়, এটা হয়ে গেছে, এটা ঠিক করিও, বা ব্যবস্থা কর্তৃক তাপ গৃহীত হয়, তখন তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, মানে ডিইউ, আর বাকিগুলা কি? অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি। আচ্ছা, এখানে একটা লাইন লিখছে দেখো, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে কি? তাপমাত্রা। এই যে তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তির সম্পর্ক, এটা বলছিলাম মেয়ার, মেয়ারের প্রকল্প বলে সেটাকে। তাপমাত্রার পরিবর্তন হইলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, তাপমাত্রার কোনো পরিবর্তন না হইলে অভ্যন্তরীণ শক্তির কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে মেয়ারের প্রকল্প, মেয়ারস হাইপোথিসিস। আচ্ছা, ওটা পরীক্ষার মধ্যে মানে জ্ঞানমূলকে আসে, খেয়াল রাখিও সেটা। আচ্ছা, যাই হোক, আমরা এখানে ফোকাস করি কিছু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, অর্থাৎ কি তাপমাত্রা বৃদ্ধি করতে, এবং বাকি অংশ কি বাহ্যিক কাজ সম্পাদনে ব্যবহৃত হয়। তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস, তোমার জাস্ট বিবৃতিগুলো একটু মনে রাখতে হবে, কারণ আমি বলছি না মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সংজ্ঞা বিবৃতি এগুলো লাগবে। ওকে, আচ্ছা, তো আমি সামনের দিকে যাই। প্রথম সূত্রের ব্যাখ্যার মধ্যে কখন কোনটা পজিটিভ হবে, জাস্ট একটা কথা দিয়ে শেষ সব। মনে রাখবা, সিস্টেম কিছু পাইলে, সিস্টেমের কিছু বৃদ্ধি পেলে, অথবা সিস্টেম নিজে কিছু করলে, সব পজিটিভ। সিস্টেমকে কিছু দিলে, মানে সিস্টেম কিছু পাইলে নিজে, সিস্টেমের কিছু বাড়লে, অথবা সিস্টেম নিজে কিছু করলে, সব পজিটিভ। উল্টাগুলা, সিস্টেম কিছু হারাইলে, সিস্টেমের কিছু হ্রাস পাইলে, সিস্টেমের উপরে অন্য কেউ কাজ করে দিলে, সব নেগেটিভ। ঠিক আছে? মানে সিস্টেম যদি কিছু করে পজিটিভ, সিস্টেমের যদি কিছু বাড়ে পজিটিভ, সিস্টেম কিছু হারাইলে কমলে নেগেটিভ, সিস্টেমের উপরে কেউ করে দেওয়া মানে সিস্টেম কাজ করতে পারতেছে না, অন্য কেউ করে দিতে হচ্ছে, এটাও নেগেটিভ। বুঝছো? আর সিস্টেম নিজে করলে সেটা কি? পজিটিভ। তো এখন ডিকিউ কখন পজিটিভ হবে? ডিকিউ পজিটিভ হবে সিস্টেমে তাপ সরবরাহ করা হলে, আর নেগেটিভ হবে কখন? সিস্টেম তাপ হারাইলে। ডিইউ কখন পজিটিভ? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে, আর নেগেটিভ কখন? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে।
ডিডব্লিউ পজিটিভ কখন? সিস্টেম নিজে কাজ করলে, সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হইলে। আর এটা কি? ওকে, তাহলে ডিকিউ আর ডিইউ ডিডব্লিউ এগুলো কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ পারবো না, এগুলো এমসিকিউতে আসবে। ওকে, আচ্ছা। তো তাপগতীয় প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া কয়টা আছে বলো তো? চারটাগুলোর নাম জানি। এটা কি? সমউষ্ণ। সমউষ্ণ মানে কি? সমান উষ্ণতা। সমান উষ্ণতা মানে উষ্ণতা মানে তাপমাত্রা, তাহলে সমান তাপমাত্রা। আচ্ছা, সমান তাপমাত্রা মানে তাপমাত্রার পরিবর্তন হবে না। আচ্ছা, তাপমাত্রার পরিবর্তন যদি না হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। তাহলে সমউষ্ণ প্রক্রিয়ার মধ্যে আমরা এটা জানি যে তাপমাত্রার পরিবর্তন মানে ডিটি কত? 0। ডিটি যদি 0 হয় ডিইউ কত হবে? আচ্ছা, ডিইউ যদি 0 হয় ডিকিউ সমান, কি ভালো সিস্টেম দেখছো, নিজের কোনো কিছু বাড়াচ্ছে না, যা দিচ্ছ সব কাজ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে লেখো চিত্রটা পি ভার্সেস বি গ্রাফটা, আয়তাকার অধিবৃত্ত। এখন কথা হচ্ছে এটা আমি ঠিক করে লিখছি, ইশাক স্যারের বই লেখা আয়তাকার পরাবৃত্ত। কি লেখা? এটা হচ্ছে সঠিকটা, এখনো যেহেতু ইন্টার পরীক্ষা হয়নি তোমরা সঠিকটাই লাগাবা ইন্টারে, বুঝছো? মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি আয়তাকার পরাবৃত্ত অপশন থাকে অবশ্যই ইশাক স্যারকে জিতে দিতে হবে আমাদের, বুঝছো? মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইশাক স্যারই জিতবে, যা ভুল থাকলে ভুল মেইন বই পড়ার ভিতরে। যদিও এমসিকিউর উত্তরগুলা ভুলগুলো দেখাবা না, সেগুলো কিছু মানে শর্ত আছে, কোনটা ভুলটা দেখাবা কোনটা দেখাবা না, সেগুলো কিছু শর্ত আছে, সেগুলো তো পড়ে যাচ্ছে। কিন্তু বইয়ের ভিতরের পড়া, যেগুলো বইয়ের পেজ উল্টালে পড়া আছে, সেগুলোতে যেটা ইশাক স্যারের ভিতরে লেখা সেগুলোই দাগাইতে হবে, তোমার কিচ্ছু করার নেই। ওকে, কোথায়? মেডিকেল ভর্তি পরীক্ষা। আপাতত আয়তাকার অধিবৃত্ত সঠিকটা জেনে রাখো। ওকে, তো ইংলিশে কি এটা? রেক্ট্যাঙ্গুলার। ও, ইশাক স্যারের বই আবার ইংলিশটা ঠিক লিখছে, বুঝছো? হাইপারবোলা লিখছে, কিন্তু বাংলায় কি লিখছে? এটা হচ্ছে রেফারেন্স। এখন দেখো তোমাদের এইচএসসির পরে যদি নতুন এডিশনে ঠিকঠাক করে ফেলে তখন আমি বলবো, আপাতত এটাই আছে। ওকে, কারণ অনেক কিছু ঠিক করতেছে। এই এখন যেটা বের হয়েছে 25-এর, ওরা মেডিকেল পরীক্ষা দিল না, ওদের জন্য যেটা বের হয়েছে সেপ্টেম্বরে, এখানে অনেক কিছু ঠিক করে ফেলছে, অনেক ভুল ঠিক করে ফেলছে। তোমাদের এডিশনটাতে থাকবে না, তোমরা তো আরো আগে কিনছো না বই, এই সেপ্টেম্বরের আগে কিনছো না, 3 মাস আগে। এখন কি মাস? জানুয়ারি, 3-4 মাস আগে তো কিনো নাই তোমরা, আরো আগে কিনছো না। তোমাদের এডিশনটা তো এখনো সঠিক নেই, অনেক কিছু ঠিক করে ফেলছে। যেমন আমি যদি বলি রোদের সূত্র মনে আছে? চলতরিতের রোদের সূত্র কয়টা পড়ছো? 3টা নাকি 2টা? 2টা পড়ছো না তোমাদের বইয়ে? চ্যাপ্টার 3 উল্টাইলে দেখবে এখন 3টা করে দিচ্ছে সেপ্টেম্বরের এডিশনে, বুঝছো? তো এরকম চেঞ্জ করছে, টেনশন নিও না, তোমাদের এখন যেটা আছে সেটা নিয়ে পড়ো। একেবারে ইন্টার পরীক্ষার পর যখন দেখবা এইচএসসি কত, তোমরা 26-28-এর জন্য যখন সেকেন্ড পেপারের বই বের করা শুরু করবে, বা 27-এর সেকেন্ড ইয়ারের জন্য নতুন বই বের করবে না, ওই তখন কিনবা, এখন না। পরের ইন্টার পরীক্ষার পরে তোমাদেরও সেপ্টেম্বরের সময় মনে বের হবে। আচ্ছা, তাহলে একটু দেখো গাণিতিক প্রকাশ করলাম। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা বলো তো। আচ্ছা, রুদ্ধ তাপীয়, রুদ্ধ মানে কি? শ্বাস রুদ্ধ বলে না? শ্বাসরুদ্ধ মানে কি? শ্বাসকে বের হতে দিব না, ঢুকতেও দিব না, এটাই তো। তো সেম ভাবে তাপ রুদ্ধ মানে কি? তাপকে বের হতেও দিব না, ঢুকতেও দিব না, মানে তাপের আদান প্রদান হইতেই দিব না। তো তাপের আদান প্রদান হইতে না দিলে তাপের চেঞ্জ হবে, অর্থাৎ ডিকিউ কত হবে এখানে? আচ্ছা, ডিকিউ যদি 0 হয়, ডিকিউ 0 হইলে আমরা তো জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, তাহলে ডিকিউই তো নাই, 0 সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। আচ্ছা, এখান থেকে আমি চাইলে পক্ষান্তর 2টা করতে পারি, একটা ডিইউ কে করতে পারি অথবা ডিডব্লিউ কে। ডিইউ কে করলে এরকম হবে, ঠিক না? আর ডিডব্লিউ কে করলে এরকম হবে। দুইটার মধ্যে ডিফারেন্স কোনটা? মানে ডিফারেন্সটা কি? দুইটাই কি হওয়া পসিবল, নাকি যে কোনো একটা হবে? আমি একটা বলে লিখতেছি, কোনটা? দুইটাই পসিবল, দুইটাই পসিবল। এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে আমি যদি তোমাদেরকে এরকম বুঝাই, এটা একটা সিস্টেম না? সিস্টেমের হচ্ছে ভিতরে এই যে গ্যাস অণুগুলো হচ্ছে সিস্টেম। সিস্টেম যদি কাজ করে পিস্টনটা উপরের দিকে চলে যাবে। সিস্টেম কাজ করা মানে ভিতর থেকে ধাক্কা দিয়ে বলবো যে যা যা যা, ঠিক না? তখন সিস্টেম যদি নিজে কাজ করে তখন কি হবে? ওটা প্রসারিত করবে। এটা কি করবে? প্রসারিত। তাহলে এখানে দেখো তো সিস্টেম নিজে কাজ করছে কোনটাতে? সিস্টেম নিজে কাজ করা মানে ডিডব্লিউ পজিটিভ,
ডিডব্লিউ পজিটিভ হচ্ছে কোনটাতে, এটাতে, তাহলে এটাতে হবে রুদ্ধতাপীয় প্রসারণ, এটাতে কি হবে, আর এটাতে হবে রুদ্ধতাপীয়। আচ্ছা দেখি তোমাদের বুদ্ধি কতটুকু। প্রসারণ হয়েছে কিভাবে, নিজের টাকা খরচ করে অভ্যন্তরীণ শক্তি হ্রাস করে। তো অভ্যন্তরীণ শক্তির হ্রাস মানে তাপমাত্রাও হ্রাস না, অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক আছে না, এই যে দেখলাম না, তাপমাত্রার পরিবর্তন না হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। তাহলে দেখো এখানে অভ্যন্তরীণ শক্তি মাইনাস মানে হ্রাস, তো অভ্যন্তরীণ শক্তির হ্রাস মানে তাপমাত্রা হ্রাস। আচ্ছা তাপমাত্রা হ্রাস মানে কি ঠান্ডা নাকি গরম, ঠান্ডা, তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়, বুঝছো। তাহলে এখানে কি হচ্ছে, প্লাস ডিউ মানে কি তাপমাত্রা বাড়তেছে, রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয়, বুঝতে পারছো। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম কি হবে, শীতল। আমি এটা এখানে টেনে লিখতেছি, সিস্টেম শীতল, আর এটা হচ্ছে কি উষ্ণ, বুঝবো তো না, আমি এখানে টেনে লিখছি যে। আর লেখচিত্র কোনো কিছুই লিখি নেই, ওই সেম আয়তাকার অধিবৃত্তই, কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার মতোই, কিন্তু গামা গুণ খাড়া। তোমরা পড়ছো না যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় লেখো সমষ্ণ লেখো অপেক্ষা কি গামা গুণ খাড়া, এরপরে সেটা একটা প্রমাণও আছে। আচ্ছা যাই হোক, আমাদের শুধু এটা জানলেই হচ্ছে, ওকে। তারপর সম আয়তন মানে কি, ইংলিশ হচ্ছে আইসোকোরিক প্রসেস। সম আয়তন একটু খেয়াল করো, সম আয়তন মানে কি, আয়তন সমান, আয়তন সমান মানে হচ্ছে আয়তনের পরিবর্তন জিরো। আচ্ছা তোমরা কি এই ইকুয়েশনটা জানো, ডিডব্লিউ সমান পিডিবি, জানো? আয়তনের যদি কোনো চেঞ্জ না হয় কোনো কাজ হবে না, সেটা কি জানো? তাহলে এখানে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ যদি করি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ করি, ডিডব্লিউ কত, তাহলে ডিকিউ সমান সমান, এটা কি পুরো সিস্টেমই হচ্ছে বন্ড সিস্টেম, যাই দিবা সব নিজে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ইউজ করে ফেলবে, কোনো কাজ করবে না, এটা কত জিরো। আচ্ছা সম আয়তন, আচ্ছা সম আয়তন লেখোটা মুখস্থ করবো না আমরা, পি ভার্সেস ভি গ্রাফ না, আমি তো উপরে উপরে লিখছি না, পি বনাম বি লেখচিত্র, পি ভার্সেস ভি গ্রাফ। সম আয়তন মানে কি, আয়তনের কোনো চেঞ্জ হবে না, মনে করো এখানে হচ্ছে 5 10 15, এই আয়তন সব সময় 15 সব সময় 15 সব সময় 15, কিন্তু চাপ বাড়তেছে, এক্স অক্ষের দিকে সরতেছে না, তাহলে সব সময় আয়তন একটা ফিক্সড মান, এটা কোন অক্ষের সমান্তরাল, এখানে কি লিখছি, লেখচিত্রটা কিরকম, ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা যদি এরকম হইতো, চাপ একটা নির্দিষ্ট পয়েন্টে চাপ কোনো সময় চেঞ্জ হচ্ছে না, কোনো সময় চেঞ্জ হচ্ছে না, তাহলে এক্স অক্ষের সমান্তরাল। এই যে সমচাপ প্রক্রিয়ায় লেখচিত্রটা কিরকম, বুঝছো, সম আয়তনটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, সমচাপটা হচ্ছে কি এক্স অক্ষের। ভুলে গেলে কোনো কারণে কোন অক্ষর, তাহলে তুমি একটা পিভি গ্রাফ এঁকে ফেলবা, গ্রাফ করবা আর কি ছোট করে, তারপর তুমি ভি এর মান ফিক্স রেখে পি এর বিভিন্ন মানের জন্য বসাবা, ভি এর মান ফিক্স রেখে, তাহলে দেখবে যে এটা ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে, আর এটা এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা ইকুয়েশন, সমচাপ প্রক্রিয়া ইকুয়েশন আহামরি কিছু না, নরমালি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, অথবা একটু ঢং করে এভাবে লিখতে পারো, এটা ডিইউ প্লাস পিডিবি, ওকে। তাহলে এই তাপগতীয় বিভিন্ন প্রক্রিয়ার ইকুয়েশন আর লেখচিত্রগুলো কিরকম মনে থাকবে না আমাদের, মেডিকেল ভর্তি পরীক্ষায় তো গ্রাফ দিবে না একে, এরকম বাংলায় জিজ্ঞেস করবে, বুঝছো, সেজন্য বাংলায় লিখে রাখছি, ওকে। কিন্তু ইন্টারে কিন্তু এরকম আসবে গ্রাফ, ইন্টারে বলবে নিচের কোনটি সমচাপ প্রক্রিয়া বা সম আয়তন প্রক্রিয়ার লেখক বা লেখচিত্র, এভাবে আসবে, ওকে। পারবো, আমি পরের স্লাইডে যাই। আচ্ছা সিস্টেম জানো, তাপীয় সিস্টেম, সিস্টেম কি কি কয় ধরনের, কি কি নাম বলে, ইংলিশে বলো আগে। উন্মুক্ত মানে কি, উন্মুক্ত মানে ওপেন, কয়টা ব্যাচ, 11:30 আর উপরে। দেখো উন্মুক্ত সিস্টেম, ওপেন সিস্টেম, বদ্ধ ক্লোজড, বিচ্ছিন্ন আইসোলেটেড। করোনার সময় আইসোলেশনে চলে গেছিল না মানুষজন, আইসোলেটেড মানে কোনো যোগাযোগ থাকবে না। তাহলে এগুলো কিসের উপর বেস করে সিস্টেম, সিস্টেম হচ্ছে সিস্টেম পরিবেশের সাথে কিসের আদান প্রদান করতেছে সেটার উপর বেস করে সিস্টেমের নামগুলা, ওকে। সিস্টেম যদি পরিবেশের সাথে, দেখো আমি এখানে লিখতেছি, এদিকে এক লাইনে হয়ে যাবে, দেখো শক্তি আরেকটা হচ্ছে ভর, যদি সিস্টেম পরিবেশের সাথে শক্তি আর ভর উভয় বিনিময় করে সেটা উন্মুক্ত সিস্টেম, আর যদি শক্তির বিনিময় করে ভরের বিনিময় না করে সেটা হচ্ছে বদ্ধ সিস্টেম, যদি কোনোটাই না করে সেটা হচ্ছে বিচ্ছিন্ন।
তাহলে বাংলায় যদি সংজ্ঞা লিখতে হয়, যে সিস্টেম পরিবেশের সাথে শক্তি ও ভর উভয় আদান প্রদান করে সেটা উন্মুক্ত সিস্টেম। যে সিস্টেম পরিবেশের সাথে শক্তির আদান প্রদান করে কিন্তু ভরের আদান প্রদান করে না সেটা বদ্ধ সিস্টেম। আর যেটা কোনোটাই করে না বিচ্ছিন্ন। যেমন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই, এটা একটা চায়ের কাপ, তো এটা হচ্ছে গরম গরম চা। তুমি যদি এখানে হাত রাখো, গরম লাগতেছে, শক্তির বিনিময় হচ্ছে। আবার হাতের মধ্যে যদি দেখো ভালো মতো ফোটা ফোটা পানি জমছে, ভরের বিনিময় হচ্ছে। কিন্তু তুমি যদি এটা ঢাকনা দিয়ে রাখো, এরপরে উপরে হাত দাও, গরমটা লাগবে, একটু হালকা তাপ লাগবে, শক্তি লাগবে, কিন্তু ভর আদান প্রদান হবে না। আর যদি সেটা ফ্লাক্সের মধ্যে রাখো, কিছুই বুঝবা না, সেটা হচ্ছে আইসোলেটেড। বুঝছো? এবং মনে রাখতে পারো, এমনি মনে থাকবে শক্তি ভর, এরো 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 ক্রস ক্রস ক্রস। ঠিক আছে, পরেরটাতে যাই, যাবো। সমষ্ণ পরিবর্তন, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। বলছি না মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, সংজ্ঞা ইম্পর্টেন্ট, একক মাত্রা ইম্পর্টেন্ট, ছোটখাটো ম্যাথ ইম্পর্টেন্ট, ছোটখাটো ম্যাথ লাস্টে আছে। তো এই বৈশিষ্ট্যগুলো মনে রাখা ইজি, শুধু দন্তাস দিয়ে মনে রাখলে শেষ। দন্তাস মনে রাখতে পারবা, সমষ্ণ সবগুলো কি দিয়ে মনে রাখবো? দন্তাস শেষ। কিভাবে দেখো, প্রথমটা আমরা জানি সমষ্ণ মানে কি, তাপমাত্রা মানে সমান আর কি। আচ্ছা, এবং এই পরিবর্তনে তাপের আদান প্রদান কিন্তু ঘটে, সমষ্ণ পরিবর্তনে তাপের আদান প্রদান ঘটে, এটাও জানি। এই পরিবর্তনে প্রয়োজন মতো কি করতে হয়, তাপ সরবরাহ অথবা গ্রহণ করতে হয়। এরপর থেকে আমাদের দন্তাস্বয়ের কাহিনী শুরু। দেখো, এটি একটি স্লো প্রসেস, স্লো দন্তাস্ব, ধীর না, স্লো এটা। ওকে, এটা কি প্রসেস? স্লো প্রসেস। তারপরে এই পরিবর্তনের পাত্রটি তাপের দন্তাস্ব দিয়ে সুপরিবাহী হওয়া প্রয়োজন। এই পরিবর্তনে পাত্রের চতুর্পার্শ্বস্থ মাধ্যমের তাপগ্রাহিতা উচ্চ না, এটা সর্বোচ্চ, স দিয়ে মনে রাখার জন্য। ঠিক আছে, তারপর এটা এটা মনে থাকবে, সমষ্ণ পরিবর্তন বয়েলের সূত্র মেনে চলে, আমরা তো জানি তাপমাত্রা স্থির থাকলেই তো বয়েলের সূত্রটা, ঠিক না? আর লাস্টে কি বলছে, সমষ্ণ লেখো অপেক্ষাকৃত কম খাড়া, এটাও দন্তাস্ব দিয়ে মনে রাখা যাবে। দেখো, এটা খাড়া না, এটা কম খাড়া না। দেখো আমার এই হাতটা খাড়া, তো এটা কম খাড়া না। কম খাড়া মানে শোয়ানো না, কম খাড়া মানে কি, শোয়ানো, মনে রাখার জন্য দন্তাস্ব দিয়ে। তো কম খাড়া মানে শোয়ানো না, এটা এইভাবে তালিম বসো না, এটা দিয়ে মনে রাখতে হবে। বুঝছো? নাহলে দন্তাস্ব দিয়ে মনে থাকবে না। তাহলে সমষ্ণ পরিবর্তন গুলো মনে থাকবে। ওকে, আচ্ছা, রুদ্ধতাপীয় পরিবর্তন মনে রাখবো ক দিয়ে। প্রথমত আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির, এই যে মোট তাপের পরিমাণ কি স্থির। আচ্ছা, এখানে তাপের আদান প্রদান হয় হয় না, কিন্তু সিস্টেম উষ্ণ শীতল দুইটাই হয় না, তার মানে এখানে তাপমাত্রা চেঞ্জ হয়। তাহলে 2 নম্বরে লিখছে এই পরিবর্তনে কি ঘটে, তাপমাত্রার পরিবর্তন ঘটে। এরপর থেকে আমাদের ক শুরু, এটি একটি কুইক প্রসেস, কুইক দ্রুত, কি ক দিয়ে কুইক। তারপরে এই পরিবর্তনে পাত্রটি কি হইতে হবে, ক দিয়ে কুপরিবাহী। তারপর কি, এই পরিবর্তনে পাত্রের চতুর্পার্শ্বস্থ মাধ্যমের তাপগ্রাহিতা নিম্ন না, এরকম, ক দিয়ে মনে রাখার জন্য। আচ্ছা, তারপর আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সমীকরণ আমরা জানি, পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কি, ধ্রুবক। আর এটা কি, খাড়া, খাড়া, এটা কে দিয়ে মনে রাখো না, এভাবে ক দিয়ে খাড়া। বুঝছো? অথবা বানান ভুল করে লিখো, কারা লিখো, যেভাবে হোক মনে থাকলে হচ্ছে। রুদ্ধতাপীয় লেখটা তো সমষ্ণ লেখা থেকে গামাগুণ খাড়া, এটা তো আমরা জানি। ওকে, গামাগুণ খাড়া জানি না। আচ্ছা, তাহলে মনে থাকবে বৈশিষ্ট্যগুলা। নিচের কোনটি রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য নয় দিয়ে দিবে, তো তুমি দন্তাস্বওয়ালা বুঝবা, দন্তাস্বওয়ালা গুলাই নয় ওয়ালা। রুদ্ধতাপীয় না হচ্ছে দন্তাস্বওয়ালা গুলা, আর সমষ্ণ না হচ্ছে ক ওয়ালা গুলা। ওকে, ওরা বললাম না নিজের থেকে বানাবে না, একটা তো আরেকটাতে দিবে। তো এটা একটা মজা আছে মেডিকেল ভর্তি পরীক্ষার। আচ্ছা, মোলার আপেক্ষিক তাপ বুঝি, সেটা মোলার আপেক্ষিক তাপ বুঝি। মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে সেটাই কি মোলার আপেক্ষিক তাপ। তো এখানে কি বলছে, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি, সেটা 1 কেলভিন হলে কেলভিন, 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে কি বলতেছি, ওই গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ। এটাকে সি দিয়ে প্রকাশ করি। ইকুয়েশনটা জানি তো না, ডিকিউ বাই এনডিটি অথবা ডেল কিউ বাই এন ডেল টিটা, যেটাই লিখছে আর কি, ডিকিউ বাই এনডিটি। আচ্ছা, একটু বলো তো ডিকিউ কি, তাপ না? তাপের একক বলো। এটা হচ্ছে মোল সংখ্যা, এটা হবে মোল। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাহলে সি এর একক কি, জুল
চেনা চেনা লাগে এই এককটা? হ্যাঁ, মোলার গ্যাস ধ্রুবকার জুল পার মোল পার কেলভিন, ঠিক না? তাহলে দেখো এই তো একদম সহজ। প্রতি মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ, প্রতি মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ, জুল পার মোল পার কেলভিন, এটাই তো। তো এই মোলার আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা দুই ধরনের, একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর একটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপেরটাকে এখানে সিপি দিয়ে প্রকাশ করবা, স্থির আয়তনটাকে সিভি দিয়ে প্রকাশ করবা, শেষ, আর কিছুই তো না। ঠিক আছে, তো পরে পেজেই আছে সেটা একটু দেখো। মোলার আপেক্ষিক তাপ কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক চাপ, সবকিছু সেম, যার সংজ্ঞার শুরুতে কি দিয়ে দিছি স্থির চাপ, বাকিটা আগের মতোই। সেম ভাবে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, সবকিছু সেম, যার সংজ্ঞা শুরুতে কি দিয়ে দিছে স্থির আয়তনে। ইকুয়েশন সেম, এখানে সিপি লিখছে এখানে সিভি লিখছে। আমাকে বলো তো সিপি বড় নাকি সিভি বড়? জানো তোমরা? সিপি সিভি অপেক্ষা বড়। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যেহেতু চাপটাকে স্থির রাখতে হয় তাপ বেশি দিতে হয়, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা বেশি। এখন কথা হচ্ছে কতটুকু বেশি, দেখো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা বেশি, সিপি গ্রেটার দেন সিভি। কতটুকু বেশি? আমি যদি সিপি আর সিভি এর অনুপাত নিই সেটা হবে গামা এর সমান। তাহলে গামার মানটা কি একের চেয়ে ছোট হবে নাকি বড়? কারণ সিপি সবসময় বড়। কোন একটা বড় সংখ্যাকে যদি আমি ছোট সংখ্যা দিয়ে ভাগ দিই বড় হয়ে মান আসবে, ঠিক না? তো একটু খেয়াল করো, গামের মান অলওয়েজ গ্রেটার দেন কি হবে 1, যেহেতু সিপি বাই সিবি। অথবা তুমি যদি সিপি থেকে সিবি বিয়োগ করো তুমি সবসময় পাবা মোলার গ্যাস ধ্রুবক আর, সিপি মাইনাস সিবি সমান কি আর, যেটার মান কত 8.314 জুল পার মোল পার কেলভিন, জানি তো না? আচ্ছা, এখন একটু খেয়াল করো, পরীক্ষার মধ্যে এমসিকিউতে চলে আসবে এরকম যে দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিপি এর মান কত, তিন বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিভি এর মান কত। তো এরকম গুলো আমাদের মুখস্থ রাখতে হবে এই ছকটা। তো এই ছকটা মনে রাখা ইজি, দেখো একদম সিম্পল। এখানে প্রথমে কি লিখছি, এক পারমাণবিক, এরপর দুই, এরপর তিন বা বহু। উদাহরণগুলো দেখলেই বুঝবো, এখানে দেখো হিলিয়াম শুধু একটাই, নিয়ন, আর্গন, এগুলো দ্বি পারমাণবিক, যে দেখো টু 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 আছে। এগুলো তিন বা বহু, দেখো দুইটা, একটা তিন, দুইটা ছয়টা আটটা, একটা তিনটা চারটা, মানে তিন বা বহু পারমাণবিক, দেখলেই তো বোঝা যাচ্ছে। কথা হচ্ছে আমরা আগে সিভি লিখবো, এরপরে কি লিখবো, ছোটটা আগে বড়টা পরে, এরপরে সিকোয়েন্স যাবো এভাবে। দেখো 3/2 5/2 5/2 7/2 3 4, বলতে পারবা? 3/2 5/2 5/2 7/2 3 4, সাথে আর ফ্রি, সাথে আর কি ফ্রি। ওকে, এরপর একটু দেখো, এটা অনুপাত এটা যদি করো 1.67 আসবে গামা এর মান এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, দ্বি পারমাণবিক ক্ষেত্রে 1.4, তিন বা বহু। সৃজনশীলে যেহেতু ইন্টার পরীক্ষা দেওয়া নেই, সৃজনশীলে যদি কিছু না বলে দেয় আমরা 1.4 ধরে আগাবো। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো সিভি এর মানগুলো মুখস্থ হয়েছে কিনা। তোমরা কি করবা, পরীক্ষায় যদি চলে আসে, মনে করো কথার কথা তোমাকে বলছে দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিপি এর মান কত, তো তুমি তুমি তো 1 2 3 এটা জানো, এখানে সিভি থাকবে, এখানে কি থাকবে সিপি। এক পারমাণবিক, দ্বি পারমাণবিক, তিন বা বহু, ঠিক না? পরীক্ষাতে তোমার এত সুন্দর করে লিখতে হবে না, তোমার জাস্ট মনে পড়লেই তো হচ্ছে। সিভি আরেকটা কি তোমার মনে থাকবে না, 3/2 5/2 5/2 7/2 3 4, সাথে আর ফ্রি। দেখো তো সিপি থেকে সিবি বিয়োগ দিলে আর আসে কিনা। এখানে 3.5, এখানে 2.5, তাও আর আসে। 2.5 1.5, তাও আর আসে। একটা থেকে আরেকটা বিয়োগ দিলে সবসময় কি আসবে আর। ওকে, গামার মানগুলো বলো। 1.67, মনে থাকবে না এগুলো? যাই পরে পেজে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এটার সিভি এর মান কত, সিভি ধৈর্য ধরবা, তারপর বলবা সিভি 3/2 5/2 5/2, হ্যাঁ হয়ে গেছে না? মনে মনেও বলতে পারবো তো, টিচার পাগল ভাববে না, টেনশন করিও না, তোমরা সেটা মনে মনেও বলে ফেলতে পারবা। যাবো পরে পেজে। গামা এর গুরুত্ব অনেক গুরুত্ব, যেহেতু তিনটা গুরুত্ব মানে অনেক অনেক গুরুত্ব। তিনটা যেখানেই দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যতগুলো স্টাফ দেওয়া যায় দিয়ে দিবা, তিনটা উদাহরণ, তিনটা বৈশিষ্ট্য, ঠিক আছে, তিনটা
সূত্র, এরকম যখন এই তিনটা তিনটা দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কেন? 4 নাম্বার একটা বানাই দিবে, নিচের কোনটি সত্য নয় বা সঠিক নয়, ওই তিনটা দিয়ে দিবে, 4 নাম্বার একটা অন্য কিছু দিবে। তিনটা মানে ইম্পর্টেন্ট। তাহলে গামায়ের গুরুত্বটা কোথায় কোথায় দেখো তো। গামায়ের মান জানা থাকলে ওই গ্যাসের কি জানা যায়? আণবিক বিন্যাস। তারপর গামায়ের মান শব্দের বেগ নির্ণয়ে ব্যবহার করা হয়। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা বারবার জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই গামা ছাড়া কি ইকুয়েশন লিখতে পারি আমরা? তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া পর্যালোচনায় গামার ব্যবহার আছে। সূত্রগুলো তো জানা আছে না তোমাদের? হ্যাঁ, পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তারপর বলো, তারপর ঠিক আছে। তো সূত্রগুলো একটু ম্যাথের জন্য দেখে নেই, বা এখানের মধ্যে কোনো কাজ নাই, এমসিকিউর জন্য কোনো কাজ নেই। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তির মধ্যে এটা বইয়েরই অংশ, তো বই থেকেই নিছি। জাস্ট এই কথাটা মনে রাখতে হবে, অভ্যন্তরীণ শক্তি নিম্নের দুই ধরনের শক্তির যোগফল। একটা হচ্ছে তাপীয় শক্তি, আর একটা কি আণবিক স্থিতি শক্তি। এটা একটু মনে রাখতে হবে। এর মধ্যে এই যে ইংলিশ টার্ম মিস করা যাবে না, অ্যাটমিক পটেনশিয়াল এনার্জি। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এরকম করে যে প্রশ্ন বাংলায় আছে কিন্তু অপশন ইংলিশে দিয়ে দিছে, বুঝছো? তখন তো ওদেরকে গিয়ে তুমি পিটাতে পারবে না, কারণ তোমার প্রশ্ন তো বাংলায় করছে, অপশন ইংলিশে দিছে আর কি, বুঝছো? তো সেই জন্য একটু ইংলিশ টার্মগুলো সহ পড়তে হবে, প্রত্যেকটার ইংলিশ টার্ম সহ পড়ে পড়ে আগাবা। যাবো সামনের দিকে। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভরতা আমি বলে ফেলছিলাম, এটা কিসের উপর নির্ভর করে? এবং দেখো একদম সুন্দর করে লিখছে, এর চাপ আয়তনের উপর নির্ভর। যখনই এই চ্যাপ্টারের লাস্টে এমসিকিউ সলভ করতে যাবা, ওই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ লাইনে লিখছে কি নির্ভর করে। এখন আমি বলছি কোনটাকে মেইন হিসেবে ধরবাম, ভিতরে ভিতরে যা ভিতরের পড়াটা। তাহলে চাপ আয়তনের উপর নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে? শুধু লিখছে তো, শুধু মানে তো বুঝো, শুধু মানে তো সেটাই শুধু। ওকে, একে কার কার প্রকল্প বলতেছে? মেয়ারের প্রকল্প। আচ্ছা, 1 মিনিট ব্রেক দিতে হবে না। ওকে, এটা বই আনলে তোমরা একটু বই উল্টাই দেখার জন্য টাইমটা দিই। নেক্সট ক্লাস থেকে ফিজিক্স বইটা রাখিও, বুঝছো? তাহলে সাথে সাথে পড়া হয়ে যাবে, বাসে গিয়ে আর পড়া লাগবে না। ওকে, বাসে গিয়ে একটু দেখবে আর কি মুখস্থ করার জন্য, বেশিক্ষণ পড়া লাগবে না, তোমরা সেটা আজকেই বুঝতে পারবা। আমি ক্লাসেই তো মুখস্থ করা দিব। ওকে, একটু খেয়াল করো, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র এখানের মধ্যে এই লাইনটা একটু লাগবে, সেটা হচ্ছে তাপ শক্তিকে কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় না। এই বক্তব্যই কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ভিত্তি। ওকে, এরপর আমি যদি পরের পেজে যাই, দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিবৃতি একজনে দেয় নাই, কয়জনে দিছে? এখানে ক্লসিয়াসের বিবৃতি আছে, ক্যালভিনের বিবৃতি আছে, প্লাঙ্কের আছে, খেয়াল করছো? তারপর কার্নোর আছে। তো পরীক্ষায় কি আসবে? যে কোনো একটা বিবৃতি তুলে দিয়ে বলবে এটা কার বিবৃতি, বুঝছো? তাহলে সেই হিসেবে আমাদের বিবৃতিগুলো মুখস্থ থাকতে হবে, ঠিক না? তো বিবৃতি মুখস্থ করার এত টাইম আছে আমাদের নাই, আমরা টেকনিক দিয়ে শিখে ফেলবো। ওই শুধু কিওয়ার্ড গুলো পাইলেই ওর বিবৃতি। তো কিওয়ার্ড গুলো পাওয়ার জন্য আমরা একটা টেকনিক মনে রাখবো, সেটা কি? ক্লাসের বাইরে কার্য করে ওকে পাই। ওকে, ক্লাসের বাইরে কার্য করে ওকে পাই। আচ্ছা, ক্লাসের দিয়ে কি হবে? ও, এটুকু তোমরা জানো না। ক্লসিয়াস বাইরে মানে বাইরে, এখন বাইরে দিয়ে কিছু নাই। কা দিয়ে কি? জ দিয়ে যন্ত্র। তারপর করে দিয়ে কিছু নাই। ওকের কে দিয়ে কি? বিজ্ঞানীর নাম বলো। কেলভিন। আর অতে অবিরাম। আর পায়ের পা দিয়ে হচ্ছে প্লাঙ্ক, রস্বই দিয়ে হচ্ছে ইঞ্জিন। এগুলো কি লিখলাম একটু ভালো মতো খেয়াল করো। প্রথম কথা, ক্লসিয়াসের যে বিবৃতিটা, সেখানে তুমি বাইরে শব্দটা পাবা, বাইরে। পুরো বিবৃতির মধ্যে বাইরে দেখলেই তুমি বলে ফেলবে যে এটা কার? ক্লসিয়াসের। পুরো বিবৃতি আমি রিডিং করব, খেয়াল করিও। পুরো বিবৃতির মধ্যে যন্ত্র, ডিরেক্ট যন্ত্র, যান্ত্রিকও না, যন্ত্র শব্দটা পাইলে সেটা কার? কার্নোর। পুরো বিবৃতিতে যদি তুমি অবিরাম শব্দটা পাও, সেটা কার? ক্যালভিনের। পুরো বিবৃতিতে তুমি ইঞ্জিন শব্দটা পাইলে সেটা কার? এগুলো কোনো লজিক নাই, আমাদের মুখস্থ রাখতে হবে, সেজন্য আমরা এবার মুখস্থ রাখছি। ওকে, তো ক্লসিয়াসের বিবৃতিতে বাইরে শব্দটা পাবা, ক্লাসের বাইরে। কার্য, কার্নোর বিবৃতিতে যন্ত্র। ওকে, ক্যালভিনের বিবৃতিতে অবিরাম। পাই, প্লাঙ্কের বিবৃতিতে ইঞ্জিন।
আমি বিবৃতি পড়ে শোনাবো, তোমাদের বলতে হবে এটা কার। ঠিক আছে? যখনই বুঝবা সাথে সাথে বলে ফেলবা। বোর্ডের দিকে তাকাও না, নিজের খাতার দিকে তাকাও, অনেস্ট থাকো, হ্যাঁ, কারণ আমি দেখে দেখে পড়বো। যখনই বুঝে যাবা সাথে সাথে বলে ফেলবা, ঠিক আছে? বোর্ডের দিকে তাকাবা না। দেখি আমি বলতেছি, বাইরের কোনো শক্তির সাহায্য, আচ্ছা পুরো বিবৃতিই পড়ি নেই, শুধু বাইরের বলছি আর তোমরা বুঝে গেছে এটা কার, ক্লসিয়াসের। তা একবার পড়ে শোনায়। বাইরের কোনো শক্তির সাহায্য ব্যতি রেখে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। অথবা দিয়ে লিখছে বাইরের কোনো শক্তির ব্লা ব্লা ব্লা, অনেক কিছু লিখছে। বাইরের দেখলেই কার, ক্লসিয়াস। আচ্ছা আরেকটা পড়তেছি, দেখিও না বোর্ডের দিকে। কোন তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে, এরূপ একটি তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। প্লাঙ্ক, প্লাঙ্ক ইঞ্জিন। এখন তোমরা পড়ার সময় তো ইঞ্জিন এরকম চিৎকার দিয়ে উঠবে না, বুঝছো? একটু খেয়াল রাখতে হবে আর কি। এই যে ইঞ্জিন, বাকি কোনো শব্দ নাই, বাকি কোনো শব্দ এখানের সাথে মিল পাবে না। আমি তো বলছি যন্ত্র মানে যন্ত্র, এখানে যন্ত্রেরও না যান্ত্রিকও না, বুঝছো? যন্ত্র মানে যন্ত্র, শুধু শুধু যন্ত্র শব্দটা থাকতে হবে। এখানে তো ইঞ্জিন ছিল, ইঞ্জিন মানে কি, প্লাঙ্ক। আচ্ছা দেখি আরেকটা বলি, কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণ বা পুরোপুরি ভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র তৈরি করা সম্ভব হয়নি। এখন আমি বারবার বলছি, এরকম তো আর পরীক্ষার হলে তোমাদের বিবৃতিতে চিল্লা উঠবে না, তোমাদের নিজেরই খেয়াল রাখতে হবে। এই যে যন্ত্র, এরপর এখানে এখানে দাঁড়িয়েছিলাম কি, বাইরের। এটা পরের জন্য আছে, এবার দেখতে পারবা। দেখো, কোন বস্তুকে তার পরিবেশের শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। ওকে, তাহলে ক্লাসের বাইরে কার্যকরী ওকে পাই, এটা দিয়ে তোমরা মনে রাখতে পারবে না? মনে থাকবে? তাহলে ক্লসিয়াসের বিবৃতিতে থাকবে কি, ক্লসিয়াসের বিবৃতিতে থাকবে বাইরে, কার্নোর বিবৃতি থাকবে যন্ত্র, ক্যালভিনেটাতে থাকবে অবিরাম, প্লাঙ্কেটটাতে ইঞ্জিন। তাহলে আমরা কি আলাদা আলাদা মুখস্থ করব না, আমরা ক্লাসের বাইরে কার্যকরী ওকে পাই দিয়ে শিখে ফেলবো। ওকে, আচ্ছা একটু পরেরটাতে যাই। এটা এটা তাপগতিবিদ্যার সূত্রসমূহের মূল বক্তব্য। এটা তোমাদের টুস করে মনে করতে হবে। কিভাবে টুস করে, কিভাবে বলতেছে না, টুস করে মনে পড়ে যাবে। দেখো টুস করে 0 1 2 শেষ। দেখো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের, শূন্য মানে 0, মূল বক্তব্য হচ্ছে পাক প্রকৃতিতে তাপমাত্রা নামক রাশি আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূল বক্তব্য অভ্যন্তরীণ শক্তি নামক রাশি আছে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য এন্ট্রপি নামক একটা রাশি আছে। টুস করলে মনে পড়বে না, 0 1 2 টুস মনে থাকবে। টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি। তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি, এন্ট্রপি। ঠিক আছে, সিরিয়াল তো আর জানি আমরা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটা, শূন্যতমটা। দ্বিতীয় কোনটা, প্রথমটা। তারপর তৃতীয় হচ্ছে দ্বিতীয়টা। কি ভেজাল না? কেন জানি, কেন জানো? এই যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আবিষ্কার হয়ে যাওয়ার পরে হচ্ছে শূন্যতম সূত্রটা আবিষ্কার হয়েছে। তখন বিজ্ঞানীরা বুঝতে পারছে এটাকে আরো আগে দেওয়া উচিত ছিল, কিন্তু প্রত্যেকটা বইয়েতে এটা প্রথম সূত্র এটা দ্বিতীয় সূত্র হয়ে গেছে না, তাহলে কি দেওয়া যায় আরো আগে শূন্য, বুঝছো? সেভাবে দিচ্ছিল আর কি। আচ্ছা যাই হোক, মনে থাকবে মূল বক্তব্যগুলা, টুস করে মনে পড়বে। সামনে যাচ্ছি, প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ওকে, তোমার প্রশ্নটা তো দেখি, আজকে পরীক্ষা প্রশ্ন তো আমি বাজ করলে সমস্যা আছে? সমস্যা আছে জোরে বলো। আর সবাই মনে করবে সমস্যা আছে, আমি বাজ করে ফেলতেছি। এদিকে দেখো, এটা কি একটা পেজ না? আচ্ছা আমি একটু বাজ করি, হ্যাঁ, দেখে থাকো। তোমাদের এই মনোযোগ যদি ক্লাসে থাকতো। এদিকে এটা বাস করতেছি, এটা একটা কি স্লো প্রসেস না? হ্যাঁ, অনেক স্লো প্রসেস। আচ্ছা আমি কি এটা আবার আগের মতো ফেরত আনতে পারবো? ও তোমরা জানো পুরোপুরি আগের অবস্থায় ফেরত আসছে না। এটা কি কোনো দিকে ছিঁড়ে গেছে, কোনো দিকে ছিঁড়ছে? আচ্ছা, আমি ভাঁজ করতে যতটুকু শক্তি বা কাজ করছি, আবার ব্যাক আসতেও সেম পরিমাণ কাজ করছি না? সেম পরিমাণ কাজ করছি না, মানে পুনরুদ্ধার করা গেছে। এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। এটা এটা কি নিজে নিজে ভাঁজ হয়ে গেছে? ম্যাজিক কে করছে? আমি করছি। তাহলে এটা স্বতঃস্ফূর্ত না, নিজে নিজে হবে না কিছু। তাহলে দেখো, প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি? এটা হচ্ছে কি ধীর প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত না,
তারপরে কি প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান এবং উল্টা হয়ে ফেরত আসে, বিপরীতমুখী হয়ে কি হয়েছে প্রত্যাবর্তন করে। আচ্ছা অবক্ষয়ী ফলাফল সৃষ্টি হয়েছে, ক্ষয় হয়েছে কিছু। আচ্ছা সেম ভাবে যদি এটা কি, হ্যাঁ গ্যাস লাইট বা লাইটার। আচ্ছা এটা যদি জ্বালাই দিই, এখন জ্বালাই দেওয়ার পরে আমাকে আগুনকে সাথে নিয়ে নিয়ে যেতে হবে, চল 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 এরকম, আগুন নিজে নিজে পুরো জ্বালাই পুরো শেষ করে ফেলবে না, স্বতঃস্ফূর্ত না। আচ্ছা এরপরে যে ছাই বা কয়লাগুলো পাবো সেখান থেকে আমি আবার পেছে ফেরত পাবো, তাহলে অবক্ষয়ী ফলাফল সৃষ্টি হচ্ছে, বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারতেছে না। এগুলাই হচ্ছে অপ্রত্যাবর্তী বা ইরিভার্সিবল প্রসেস। তো জগতের ম্যাক্সিমাম প্রসেস হচ্ছে কি ইরিভার্সিবল বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তুমি যদি একটা ডিমকে সিদ্ধ করে ফেলে, এটাকে আবার আগে মনে ডিম বানাতে পারবে না, বুঝছো? এটা গাছ বড় হয়ে গেলে ছোট হইতে বলতে পারবে না, ঠিক আছে? পানি যদি পড়ে যায় উল্টা আবার ব্যাগ পাঠাতে পারবে না। এটা মানে জগতের ম্যাক্সিমাম প্রসেস কি ইরিভার্সিবল প্রসেস। তো ইরিভার্সিবল প্রসেসের মধ্যে এন্ট্রপি বৃদ্ধি পায়, এন্ট্রপি মানে বিশৃঙ্খলা বাড়ে। এবং জগৎ আস্তে আস্তে কিসে এন্ট্রপি বৃদ্ধি পেতে পেতে মানে তাপীয় সাম্যাবস্থা, জগতের তাপীয় মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে তো আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, যেটা বলতে চাচ্ছি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কি বাড়ে। আচ্ছা প্রত্যাবর্তীর ক্ষেত্রে এন্ট্রপি কিছুই হয় না, যেভাবে গেছি এভাবে ফেরত চলে আসছে, আর কি হবে চেঞ্জ হবে, মানে আগে যা ছিল তাই। এন্ট্রপি যদি আগে 10 থাকে, মনে করে এখন এরকম বাস করতে গিয়ে 20 হয়েছে, আবার উল্টা এসে আবার এটা 10 হয়ে যাবে, বুঝছো? তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে স্থির থাকে, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। দেখবা তোমাদের কাছে একটা বেসিক প্রশ্ন করব, তাও তোমরা ভুল উত্তর দিবা অনেকে, একটু খেয়াল করো। সেটা হচ্ছে একটা সিস্টেমের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, ওকে? কিছুক্ষণ পর 2-3 ঘন্টা পর এটা তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। দেখি বলতো এর অভ্যন্তরীণ শক্তি কত? না, অভ্যন্তরীণ শক্তি আগে যা ছিল তা, বুঝছো? জিরো না, জিরো মানে বুঝো নাই বলতেছো, পরিবর্তন শূন্য। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি জিজ্ঞেস করতাম তখন শূন্য বলতে পারতা, কিন্তু অভ্যন্তরীণ শক্তি শূন্য না। যেমন আমার পকেটে কয় টাকা আছে বলতে পারবা? হ্যাঁ, এখন আমি যদি ওর থেকে 10 টাকা নিই, তুমি বলতে পারবা না আগে যা ছিল তার থেকে 10 টাকা বেশি? তাইলে কত টাকা বলো তো? বলা যায় না, ঠিক না? মানে এক্সাক্ট ভ্যালুটা বলা যায় না, জাস্ট চেঞ্জটা বলতে পারি। সেম ভাবে এন্ট্রপিরও এক্সাক্ট ভ্যালুটা আমরা বলতে পারি না, এন্ট্রপি চেঞ্জটা বলতে পারি যে কতটুকু চেঞ্জ হয়েছে, বুঝছো? তো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না, এন্ট্রপি চেঞ্জ হয় না, আগে যা ছিল তা। এন্ট্রপি শূন্য বলবো নাকি? না, এন্ট্রপির পরিবর্তন শূন্য। সেম ভাবে তাপমাত্রা চেঞ্জ হলে কি অভ্যন্তরীণ শক্তি শূন্য? সরি, চেঞ্জ না হলে অভ্যন্তরীণ শক্তি স্থির অপরিবর্তিত থাকবে। তো অপশনটা খুঁজবা অপরিবর্তিত কোথায় বলছে, বুঝছো? শূন্য জায়গা বা যদি পরিবর্তন বলে, ওকে? তো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে স্থির, আর অপ্রত্যাবর্তীতে বৃদ্ধি পায়। এইগুলাই এখানে লিখছে, একটু দেখো। আমরা এরকম যখনই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এরকম কোনো ছক পড়বো, সেটা যে কোনো সাবজেক্টে যে কোনো এক পাশ মনে রাখবো, বাকি অন্য পাশটা হচ্ছে সব না। এটা যা শিখছো এটার উল্টা, দুটোটা শিখতে গেলে ভেজাল হবে। তুমি যে কোনো এক পাশ মনে রাখবা, ওকে? তো এখানে দেখো প্রত্যাবর্তী প্রক্রিয়া কি করে, বিপরীতমুখী হয়ে প্রত্যাগামী করে, ওটা করবে না, ঠিক আছে? এটা কর্মশীল সংস্থা বা সিস্টেম একদম আগের অবস্থায় ফিরে আসে, ওটা আসবে না। এটা একটা ধীর প্রক্রিয়া, বাস করে দেখাইছি না? তোমরা অনেক মনোযোগ দিয়ে দেখছো না? মনে থাকবে, মানে গায়ে লাগবে কেন দেখছি হুদাই। আচ্ছা এটা কি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? না। তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকবে, শক্তির অপচয় হয়েছে? হয়নি। অবক্ষয়ী ফলাফল কি চোখে দেখছো? দৃষ্টি হয় না, ওইখানে সব উল্টা। পারবা না প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তীর পার্থক্য? আর একটা এক্সট্রা করে যদি লিখি, এন্ট্রপি কি স্থির, আর এখানে বৃদ্ধি পায়। এস বৃদ্ধি পায় লিখছে, এস মানে তো বুঝবা এন্ট্রপিকে এস দিয়ে প্রকাশ করি, ওকে? পারবো তো না? আচ্ছা, তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিনের মধ্যে আমি একটু করে জাস্ট কয়েকটি ইকুয়েশন দেখাবো আর একটু ঘটনার গল্প বলবো। দেখো বিডে পার্টি, বিডে পার্টি মানে বুঝি তো বার্থডে পার্টি না? কিন্তু বার্থডে পার্টি এরো গুলো কোন দিকে দিচ্ছি দেখছো? গ্রেটার দেন সাইন হা করে আছে ডানে, ঠিক না? বিডে পার্টি, বি দিয়ে হচ্ছে বাষ্প ইঞ্জিন, কি ইঞ্জিন? ডে দিয়ে কি হবে? ডিজেল ইঞ্জিন। পার্টি মানে পেট্রোল, বুঝে গেছে। তাহলে বলো তো কোন ইঞ্জিনের দক্ষতা বেশি? পেট্রোল ইঞ্জিনের দক্ষতা বেশি, এরপর মাঝামাঝি ডিজেল, এরপর
এর মধ্যে আবার ভাগ আছে, ডিজেল আর পেট্রোল কিন্তু ভিতরে দেয় গাড়ির, ঠিক না? তাহলে এটা অন্তর্দহ ইঞ্জিন, দহনগুলো কোথায় হবে? অন্তরে। অন্তরে মানে কি? ভিতরে। ওকে। আর বাষ্প ইঞ্জিনে যে দেখছো বাইরে দহন হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা কি ইঞ্জিন? বহির্দহ ইঞ্জিন। তাহলে এটা হচ্ছে বহির্দহ ইঞ্জিন, আর এগুলো হচ্ছে কি? অন্তর্দহ। ওকে, এগুলো মনে থাকবে না, বিডে পার্টির সাইজ বড়। ওকে, আচ্ছা, কার্ণচক্র। কার্ণচক্র কে দিছে? মানে এটা এটার মতো সহজ প্রশ্ন আর আছে? নামের মধ্যে তো আছে কার্ণচক্র, কার্ণ দিছে, সাদি কার্ণ। ওকে, কার্ণচক্রের ধাপ কয়টা? কি কি? দেখো এখানে কিন্তু সিরিয়ালি বলতে হবে, এখানে একটাও বেশ কম করা যাবে না। পি ভার্সেস ভি গ্রাফটা না, প্রথমে হবে সমষ্ণ প্রসারণ, তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন করে সিস্টেম পুরো আগের অবস্থায় ফেরত চলে আসে। সেখানে কার্যকরী পদার্থ হিসেবে কি থাকে? সিম্পল কথা, স্টেপগুলোর নাম মনে রাখতে হবে। কয়টা স্টেপ? 4টা। কি কি? সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, আচ্ছা, এখন একটা বিষয়, সেটা হচ্ছে কিভাবে ঘটনাগুলো ঘটে জানো? কার্ণ ইঞ্জিনের অংশ কয়টা জানো? তাও 4টা। একটা কি থাকবে? সিলিন্ডার থাকবে যেটার মধ্যে গ্যাস থাকবে, মানে সিস্টেম আর কি, আদর্শ গ্যাস থাকবে। এরপরে একটা সোর্স থাকে, আর একটা সিঙ্ক থাকে, মানে যেখানে তাপ গ্রাহক থাকে, একটা তাপ উৎস থাকে, আর একটা থাকে তাপ অন্তরক আসন। ওকে, মানে টোটাল কয়টা? 4টা। এই যে পরের পেজে আছে দেখো, কার্ণ ইঞ্জিনের বিভিন্ন অংশ কি কি? চোঙ বা সিলিন্ডার, তাপ আধার বা উৎস বা সোর্স আর কি, তাপ গামলা বা গ্রাহক বা সিঙ্ক, তাপ অন্তরক আসন। ঘটনাগুলো কিভাবে ঘটে? প্রথমে সিলিন্ডারটাকে আমরা রাখি উৎসের উপর, তখন সমষ্ণ প্রসারণ হয়। এরপরে সেটাকে রাখি অন্তরক আসনে, মানে ইনসুলেটরে, তখন তাপের আদান প্রদান হয় না, সেটাকে রুদ্ধতাপীয় প্রসারণ বলি। এরপর আমরা রাখি আবার গ্রাহকে, তখন হবে কি? সমষ্ণ সংকোচন। আবার রাখবো অন্তরকে, তখন হবে রুদ্ধতাপীয় সংকোচন। এভাবে এভাবে যাইতে থাকে, বুঝছো? উৎস, অন্তরক আসন, গ্রাহক। উৎসতে থাকবে, অন্তরক আসনে যাবে, গ্রাহকে যাবে, আবার অন্তরক আসন, আবার গ্রাহক, এরকম করে করে পুরো চক্রটা বারবার চলতে থাকে আর কি, বুঝছো? কার্ণ ইঞ্জিন সেভাবেই কাজ করে। তো তোমাদের এই যে বিভিন্ন অংশগুলো মনে রাখতে হবে। এন্ট্রপি আবারও ঠাড়া অবস্থা কে আবিষ্কার করছে বলো তো? ক্লসিয়াস। এন্ট্রপির আবিষ্কারক ক্লসিয়াস। এটা বইয়ের মধ্যে পাবা না, অন্য রাইটারের ইনফরমেশন আছে। তাহলে আবিষ্কারক কে? ক্লসিয়াস। আচ্ছা, কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। এন্ট্রপি সর্বোচ্চ কোথায়? সাম্য অবস্থায় এন্ট্রপি সর্বোচ্চ, আরেকটা অবস্থা প্লাজমা অবস্থায়। ওকে, আর কঠিনে হচ্ছে সবচেয়ে কম। কঠিনে কি? সবচেয়ে কম। আরেকটা হচ্ছে কি? প্লাজমা। এখন ইন্টার পরীক্ষা দিই নাই তো, ইন্টারের জন্যই মনে রাখো এগুলা, মজাটা ইশাক স্যারের বই পড়তে গেলে বাবা। আচ্ছা, প্লাজমা অবস্থায় কি? সর্বোচ্চ। কঠিনে সর্বনিম্ন। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির। আরেকটা প্রক্রিয়া স্থির ছিল, বলতো? প্রত্যাবর্তী প্রক্রিয়ায়, মনে থাকবে না? কঠিনে সর্বনিম্ন, গ্যাসীয় অবস্থায় বেশি, প্লাজমাতে সবচেয়ে বেশি, সাম্য অবস্থায়ও সবচেয়ে বেশি, আর এই রুদ্ধতাপীয় স্থির, প্রত্যাবর্তীতে স্থির। ওকে, এন্ট্রপির ইকুয়েশন বলো তো? ডিএস সমান ডিকিউ বাই টি। তাহলে একক বলো। জুল পার কেলভিন। তোমরা তো জানো ডিকিউ হচ্ছে জুল, তাপমাত্রা হচ্ছে কি? কেলভিন। এন্ট্রপির তাৎপর্য, এটা মাস্ট রিডিং করতে হবে। এখানের মধ্যে মানে প্রথম প্রথম বৈশিষ্ট্যের মধ্যে কি বলছে বা তাৎপর্যের মধ্যে বলছে, যেটা সূত্র সেটাই। ডিকিউ আর টি না? ডিকিউ মানে কি? তাপ। টি মানে কি? তাপমাত্রা। তাহলে দেখো, তাপ এবং পরম তাপমাত্রার অনুপাত হচ্ছে কি? এন্ট্রপি। তো এরকম করে করে এখানে লিখছে। তো এখানে বলছে এন্ট্রপি যদি বাড়ে, বস্তু শৃঙ্খলা থেকে কিসের দিকে যায়? বিশৃঙ্খলার দিকে। তারপর এন্ট্রপি কি? দেখো, বস্তুর একটা কি? এটা একটা কি? তাপীয় ধর্ম, যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করবে। ওকে, তাপীয় একটা ধর্ম। তারপর কি বলতেছে? এটা তাপগতীয় অবস্থা নির্ধারণে সহায়তা করে। তারপর হচ্ছে তাপমাত্রা, চাপ, আয়তন, অন্তর্নিহিত শক্তি, চুম্বকীয় অবস্থার ন্যায় কোনো বস্তুর অবস্থা প্রকাশ করে। তারপর তাপমাত্রা যেভাবে আমি ফিল করতেছি, বায়ু চাপ যেভাবে ফিল করতেছি, এন্ট্রপি কিভাবে ফিল করা যায়? বলতে আমরা কি বলতে পারি আজকে এন্ট্রপি বেশি? বলা যায়? তাহলে যায় না। এটা একটু মনে রাখবে, এটা দিয়ে এমসিকিউতে অপশনে বেশিরভাগ এটা এটা রাখে। তাপমাত্রা এবং চাপের ন্যায় একে অনুভব করা যায় না।
ওকে, এগুলো হচ্ছে এন্ট্রপির কাহিনী। রেফ্রিজারেটর তো বুঝি, তাপ ইঞ্জিনের উল্টা প্রসেস, ঠিক আছে না? রেফ্রিজারেটরের মূলনীতি হচ্ছে তাপ ইঞ্জিনের উল্টা। ওকে, রেফ্রিজারেটর কি করে? ঠান্ডা করে, বস্তু থেকে তাপ শোষণ করে নিয়ে পরিবেশে ছেড়ে দেয়। এই বস্তু থেকে তাপ শোষণ করার জন্য কম্প্রেসর কর্তৃক কাজ করতে হয়, ঠিক না? তো কম্প্রেসরে কাজ করে, তাহলে হিমায়ন প্রক্রিয়া বলে সেটাকে। এখন কথা হচ্ছে রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি কি মনে রাখতে হবে, ইকুয়েশনটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কার্যকৃত সহগ বা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, সিওপি বলি, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। রেফ্রিজারেটরের কার্যকৃত সহগের ইকুয়েশন হচ্ছে কে সমান অপসারিত তাপ ডিভাইডেড বাই কৃত কাজ। অপসারিত তাপ ডিভাইডেড বাই কি? সরবরাহকৃত কাজ। এই যে এটা যদি একটা রেফ্রিজারেটর হয়, রেফ্রিজারেটরের ভিতর মনে করে একটা আপেল আছে, এটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য এটা থেকে তাপ বের করে ফেলতে হবে না? আমাদের ঠান্ডা লাগতেছে কেন? আমাদের বডি থেকে পরিবেশ তাপগুলো সব নিয়ে ফেলতেছে, এই জন্য জ্যাকেট পরে রাখছে যাতে তাপগুলো বের হতে না পারে, বুঝছো? তো তাপ যেহেতু বের হয়ে যাচ্ছে, এই যে Q1 পরিমাণ তাপ এমনি এমনি তো বের হবে না, এখানে কম্প্রেসার আছে, কম্প্রেসার W পরিমাণ কাজ করছে, কাজ করে এই Q1 তাপটা বের করে একসাথে পরিবেশে কত Q2 চাপটা এই তাপটা ছেড়ে দিছে, Q2 পরিমাণ তাপ ছেড়ে দিছে। তাহলে আমরা এখানে বলতে পারি না W প্লাস Q1 মিলেই Q2, W আর Q1 মিলেই কি Q2। তাহলে সেখান থেকে W সমান কি পাবো? Q2 মাইনাস Q1, ওরা এখানে এটাই লিখছে, দেখো Q1 বাই W, W জায়গায় কি লিখছে? Q2 মাইনাস Q1। এই কার্যকৃত সহগের মান কত থেকে কতর মধ্যে হয়? এটা মনে রাখবা, আমার মনে হচ্ছে তোমাদের সময় এটা দিবে। কার্যকৃত সহগের মান 2 থেকে 6 এর মধ্যে হয়, কারণ এটা দেয় নাই তো গত বছর, সেজন্য এবার তোমাদের বেলায় দিবে। আচ্ছা, কে এর মান 2 থেকে 6 এর মধ্যে হয়, এটা একটু মনে রাখবা, পরে যাই। আমাদের মোটামুটি থিওরিগুলা পড়া হয়েছে, কয়েকটা ম্যাথ দেখো, এটা ক্যালকুলেটর ছাড়া করা পসিবল। কিভাবে? উদ্দীপকটা দিবে না এভাবে, ওই জাস্ট এই লেখাটা দিয়ে দিবে, বলবে একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। চিত্র তো দিবে না, মেডিকেল ভর্তি পরীক্ষায় কি চিত্র আসে নাকি? বলবে একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ 400 প্যাসকেলে স্থির রেখে সিস্টেমে ধীরে ধীরে কত জুল দিছে? আচ্ছা, সিস্টেমে দিছে মানে ডিকিউ পজিটিভ 800 জুল, সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়েছে। ওকে, তার মানে এটা সিস্টেমই করছে। কত? ডিডব্লিউ সমান 1200 জুল। জিজ্ঞেস করছে আয়তন কত এবং অন্তস্থ শক্তির পরিবর্তন কত। এখন আয়তন কত, আয়তন কতর জন্য আমরা ডিডব্লিউ সমান পিডিভি ইউজ করতে পারি না? পি কি দেওয়া আছে? হ্যাঁ, ডিডব্লিউ দেওয়া আছে কত? 1200, পি কত? 400, তাহলে আয়তনের পরিবর্তন কত? 3। ক্যালকুলেটর লাগবে? আয়তনের পরিবর্তন বেড়ে গেছে 3। অন্তস্থ শক্তির পরিবর্তন কত? আমরা কি জানি? ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ, তাহলে এটা হচ্ছে 1200, এটা কত হইলে, সরি এটা 800 ছিল, ডিকিউটা 800 ছিল না, এটা ছিল 800, এটা হচ্ছে 1200, তাহলে এটা কত হইলে 800 সাথে মিলবে? মাইনাস, ঠিক আছে? তো দেখো সিস্টেমে তুমি তাপ দিছো 800 জুলের, কিন্তু সিস্টেম কাজ করে ফেলছে 1200 জুল, বাকি 400 টাকা কাছ থেকে পাইছে? নিজের পকেট থেকে খরচ করছে, 400 টাকা দিয়ে দিছে, মানে 400 জুল আর কি। ওকে, তাহলে এটা ক্যালকুলেটর ছাড়া করা পসিবল। এরপর একটু খেয়াল করো, ইঞ্জিনের দক্ষতার একটা ইকুয়েশন আছে, 1 মাইনাস ইন্টু কত? 100%। অবশ্যই 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 এগুলো কোন এককে? কেলভিন এককে, এটা খেয়াল রাখিও, সেলসিয়াস এককে না। তাহলে এখানে দেখো, একটি তাপ ইঞ্জিনের তাপগ্রাহক, তাপগ্রাহক মানে হচ্ছে T2, গ্রাহকের তাপমাত্রা কম থাকে, উচ্চের তাপমাত্রা বেশি থাকে। তাপগ্রাহক কত? 27 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে নিতে হলে 273 যোগ করতে হবে, তাহলে কত আসবে? 300, একটু তো যোগ করতে পারি। আচ্ছা, 327, তাহলে 27 যদি 300 হয়, 327 হবে 600, ঠিক না? তাহলে ইঞ্জিনের দক্ষতা কত জিজ্ঞেস করছে? এটা কোনো কথা? 1 মাইনাস 600 বাই, উল্টা করতেছি নাকি? 300 বাই 600 উল্টা করতেছি, আমি বলি কি রে মাইনাস কেমন আসে? 300 বাই 600 ইন্টু কত? 100%। 300 বাই 600 মানে কত? হাফ, 1 থেকে হাফ গেলে হাফ, মানে 0.5, 0.5 কে এরকম ম্যাথগুলোই আসবে, সেটা বোঝানোর জন্যই দিছি যে ম্যাথ কিরকম আসে, তোমাদের একটা প্রশ্ন থাকে না। আচ্ছা, রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ দিয়ে দিছে কে,
বলছে সিস্টেম থেকে প্রতি চক্রে কত জুল তাপ অপসারণ করে 1000, সেটা হচ্ছে Q1। বলছে কৃত কাজ কত, তা আমরা কে কে এর ইকুয়েশন কি জানতাম, Q1 বাই W। তাহলে W জিজ্ঞেস করছে, W সমান কি হবে, Q1 বাই কে। ঠিকঠাক আছে তো না? Q1 মান কত 1000, কে কত 2.5, তাহলে কত হয়, এটাও ক্যালকুলেটর লাগবে তোমাদের। এ দেখো, তোমরা কি জানো 2.5 × 5? হ্যাঁ, এটা জানো, 4 2 10, সেটা জানো না? আচ্ছা, যদি না জানো, কোনো কারণে তোমাদের যদি ভেজাল হয়, এটাতে 400 ইজিলি বোঝা যাচ্ছে, ওকে। কিন্তু কোনো কারণে তোমরা যদি এরকম না পারো, কার্যকরিত সহগ দিছে, প্রতি চক্রের ইয়াও দিছে, আচ্ছা কোনো কারণে না পারলে তুমি কি করবে জানো, দশমিকটা সরাই ফেলবা। কি করবা, দশমিক সরানোর জন্য কি করছো, নিচে একটা 10 দিয়ে গুণ দিছো। আচ্ছা, নিচে 10 দিয়ে গুণ দিলে উপরেও দিতে হবে, তাহলে এটা 25 তো, উপরেও দিলা কি একটা শূন্য বাড়াই দিলা। এবার তোমরা তো 4 × 25 100, সেটা তো জানো, 25 টাকা 4 বার দিলে 100 টাকা হয়, একটু তো জানো, টাকা দিয়ে তোমরা ভালো বুঝো। এদিকে দেখো, 25 টাকা 4 বার যদি দিই 100 হয়, তাহলে আর দুইটা শূন্য আছে, 400, বুঝছো? এটা যদিও কোনো ক্যালকুলেশন না, ইচ্ছে জটিল জটিল ক্যালকুলেশন আমরা টেকনিক্যালি কিভাবে করতে হয় সেটা দেখাবো। আপাতত ইন্টার পরীক্ষাতে ক্যালকুলেটর আছে, এখন এত প্যারা নিয়ে লাভ নেই, ওকে। তো কুইজ পর্ব আমরা চ্যাপ্টারটা শেষ করলাম, বুঝছো? তো আশা করি পুরো চ্যাপ্টারটা গুছায় আসছে। এখন তোমরা বাসায় গিয়ে যদি বই একবার উল্টায় দেখো, তখনই বুঝতে পারবা, বুঝছো? আমাদের প্রি মেডিকেল আর মেডিকেল, তুমি ক্লাসের ডিফারেন্সটা বুঝতে পারবে। প্রি মেডিকেলের সময় কিন্তু আমি একটু টাইম নিচ্ছি, তোমাদেরকে একটু একটু থিওরি হলেও বলতেছি যে এটা এটা ইকুয়েশনগুলা। মেডিকেল স্ট্যান্ডার্ড যখন ক্লাস শুরু হয়ে যাবে আবার, মানে প্রি মেডিকেলের পর, তখন তুমি জাস্ট এইটারে একটু সামারি টাইপের পড়াশোনা করবো, তখনও মুখস্থ করাই দিব। কিন্তু ফিজিক্স ক্লাসের ক্ষেত্রে তোমরা মনে রাখবা, আমি ক্লাসেই কিন্তু মুখস্থ করাই ফেলবো, এবং তোমরা সেই ইফেক্টটা বুঝতে পারবা হচ্ছে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের দিক। এছাড়াও এই ইফেক্টটা আরেকটা কোথায় বুঝতে পারবা জানো, তোমরা এইচএসসি পরীক্ষা দিবা না, আমি প্রতি বছরের রিভিউ নিই, মানে মেডিকেল ব্যাচে যারা ক্লাস করে ওদের থেকে রিভিউ নিই যে প্রি মেডিকেলের ক্লাস করে ওরা এইচএসসির এমসিকিউতে লাভবান হয়েছে কিনা। হয়েছে, 25-25 হয়েছে। তুমি বলতে পারো কিভাবে, এই যে একটা চ্যাপ্টারের উপর যখন কনফিডেন্স বেড়ে যাবে, তুমি যখন এই চ্যাপ্টারে কোনো এমসিকিউ মিস করবা না, সেম ভাবে বাকি চ্যাপ্টারগুলোও পড়াবো না, যখন তুমি কোনো এমসিকিউ মিস করবা না, দুই একটা যেগুলো ইন্টারমিডিয়েট স্টাইলে আছে সেগুলো তোমরা ইজিলি পারবা, কনফিডেন্স লেভেল সেভাবে বেড়ে যাবে। আর এমসিকিউ যদি যখন তোমার পরীক্ষায় ভালো হয়, এমসিকিউ পরীক্ষা দাও, তোমাদের অটোমেটিক্যালি সিকিউতে কনফিডেন্স বেড়ে যায়। আর এমসিকিউ খারাপ হলে ওইটার টেনশনে সিকিউরিটাও খারাপ হয়, মানে সূত্র চাইলেও মনে পড়ে না, আর কনসেপ্টটাও মনে পড়ে না, বুঝছো? তো এটার ইফেক্টটা তোমরা বুঝতে পারবা, খুব দ্রুতই বুঝতে পারবা। এখন কুইজ হবে, কুইজ মানে প্রশ্নগুলো আছে, উত্তরগুলো তোমরা বলবো, আমি দাগাবো। আমি দাগাবো না, মানে আমি নিজ থেকে আমার ব্রেন থেকে দাগাবো না, তোমরা যেটা বলো সেটা রেকর্ডও থাকবে, ভুল বললে তোমাদের দোষ, ওকে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা বলি, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ কত জানো? বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3,36,000 জুল পার কেজি। পানি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ 22,68,000 বলো, 60 বলো, 22 লাখ সামথিং তো না, জুল পার কেজি। পানির আপেক্ষিক তাপ 4,200, যেটা 4,200 করতেছিল, জুল পার মোল পার কেলভিন। তাহলে বরফেরটা বলো তো, বাষ্পটা বলো তো, বরফেরটা কত, জুল পার মোল, আর বাষ্পেরটা এগুলো তো জানি না, এই সূত্র রিলেটেড কিন্তু ম্যাথ এইচএসসি তে আসবে, তো এগুলো মানগুলো জানা থাকতে হবে, ওকে। যদি উদ্দীপকে দিয়ে দেয় তাও মুখস্থ থাকতে হবে, ওকে। তো চলো কুইজ 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 কুইজ, উত্তরগুলো দাগাবো না, তোমরা যা বলবা তাই। এএফএমসি তে আসছে 2022-এ, কি বলছে, 1 কেজি বরফকে পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, মানে বরফকে গলায় পানি বানাই ফেলতে হবে।
তো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কত? 3,36,000। তো কয় কেজির জন্য? 1 কেজির জন্য। তো কিউ সমান এম এল এফ, এম এর মান 1, এল এফ এর মান 3 লক্ষ 10 টু দি পাওয়ার কত? 5। আসো, 3,36,000, 1 2 3 4 5 ঘর আগে, তাহলে প্রথমটা। ঠিক আছে, 3,36,000। তারপর হয়তো দাগানোর কথা ছিল না, তোমরা বলো তোমরা বলো। তাহলে প্রথমটার উত্তর কি? এ বি সি ডি এগুলো বলো না। এ, আচ্ছা, তারপর এটা বলো তো। দুই কেজি ভরের একটি বস্তু 3 মিটার উচ্চতা থেকে পরে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত? এটা কি হেল্প করা লাগবে? 2 কেজি ভরের বস্তু 3 মিটার উচ্চতা থেকে পড়ছে, মানে এর বিভব শক্তি ছিল, সেই বিভব শক্তিটা আমি লিখে দিই, এটা এটা আমি একটু হেল্প করি। বিভব শক্তি ছিল mgh, সেটাই তাপে রূপান্তরিত হয়েছে। mgh করলেই তো হয়ে যায়। mgh, m এর মান কত? 2, g এর মান 9.8, তারপর h এর মান 3, তাহলে কত? আচ্ছা, তোমাদের যদি টেনশন লাগে, এখানে দেখো মানগুলো 14, 20, 24, 34 কাছাকাছি না। কাছাকাছি না মানে কি? 14, 15, 16 এগুলো হইলে কাছাকাছি, কাছাকাছি না, একটা গ্যাপ আছে। তো তুমি এটা থেকে এটাকে 10 ধরে হিসাব করে ফেলো। 10 ধরে হিসাব করলে লাভ কি? 3 10 30, 30 দুগুণ কত? 60, 60 জুল। কিন্তু অপশন সব ক্যালোরিতে, কত দিয়ে গুণ দিতে হবে? নো নো নো, কত দিয়ে গুণ দিব? ভাগ দিব কত? 4.2 অথবা 0.24 দিয়ে গুণ দিতে বলছো না? আচ্ছা, 4.2 দিয়ে ভাগ দিলে, এখন এটাকে 4.2 না ধরে 4 ধরো তো, 15 কাছাকাছি না? আচ্ছা, 4.2 মানে আরেকটা বড় সংখ্যা, তাহলে 15 থেকে কম, 15 থেকে কম অপশনে কোনটা? বুঝতে পারছো? বরাবর আনসার আসতে হবে, কথা আছে আমাদের। আমরা কাছাকাছি পাইলে তো দাগাই ফেলবো, বুঝছো? আমি হেল্প কেন করলাম? আচ্ছা, একটা করলাম আর কি, এটা তোমরা বলবা। সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, তাহলে এটা না? তারপর একটা বলো তো, এটা কোনো কথা? এটা মানে প্রশ্ন দেখার সাথে দাগাই ফেলবা, এইভাবে দাগাইও না, এমনি বলতেছি। তোমরা হচ্ছে 4টা অপশন পড়বা আগে। মেডিকেল ভর্তি পরীক্ষায় ধৈর্য ধরতে হয় অনেক। তুমি যদি নিচের কোনটি ভেক্টর রাশি, ত্বরণ, ধাপ করে দাগাই ফেলছো, এরপর দেখছো সরণ, বল, এরপর দেখতেছো উপরের সবগুলো, বুঝছো? দাগাই ফেললে সমস্যা, একটু ধৈর্য ধরবা, 4 নম্বর অপশন পর্যন্ত পড়বা, বুঝছো? একটু ধৈর্য ধরবা। দেখো, গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ শক্তির উৎস কি? আচ্ছা, রুদ্ধতাপীয় প্রসারণ কে করতেছে? আমি মনে করো সিস্টেমের ভিতরে, সিস্টেম নিজে করতেছে না, এখানে কই? তারপর কে বলছিল এটা? জুল। ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ বলছে না? এটা এটা বড় বড় চোখ করে দেখো, ঠিক আছে? স্থির বলতাম শুধু এন্ট্রপি বললে, কিন্তু এখানে বলছে কি? পরিবর্তন। এটা কোথায় মস্কারি করছে? এএফএমসি তে। অনেকের ইচ্ছা করবে ব্যারোমিটার দাগাইতে, এটা কি? বায়ুর চাপ, এটা হচ্ছে রক্তচাপ। স্ফিগমো ম্যানোমিটার, এটা স্ফিগমোমিটার লিখছে, স্ফিগমো ম্যানোমিটার, রক্তচাপ। এই যে প্রেসার মাপে না, আর এটা আর্দ্রতা, আর্দ্রতা। ওকে, সিসমোগ্রাফ দিয়ে কি মাপে? ভূমিকম্প। তাহলে যন্ত্রগুলো সবগুলোর দেখো, প্রশ্ন ব্যাংক পড়তেছো, ঠিক আছে? প্রশ্ন ব্যাংক পড়ার সময় বাকি অপশনগুলো কি কি সেগুলো জেনে রাখতে হবে। ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ, স্ফিগমোম্যানোমিটার হচ্ছে রক্তচাপ, এটা হচ্ছে বায়ুর আর্দ্রতা, আর সিসমোগ্রাফ ভূমিকম্প মাপার যন্ত্র। ওকে, এখানে কোনটা হবে?
গ্রহণ, স্থির, বর্জন। কোন ধাপ? কিরে আমি কেন আসবো? আচ্ছা, এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসছে আর কি। হ্যাঁ, তাহলে কোন ধাপে তাপের বর্জন হচ্ছে? তৃতীয় ধাপে, সমষ্ণ সংকোচনে, ঠিক না? এটা তো 21-এও আসছে, আমি বলছি না, আবার 25-এও দিছে, মানে এইচএসসি 25-এর ওদের। কোন সূত্র? এভাবে বললে তো এটাই উত্তর মনে হয় না, কোনোটাতে ইংলিশ দেয় না, এটাতে আলাদা করে কেন দিছে? আচ্ছা, তো কি লিখছি? যেহেতু এখনো এইচএসসি বাকি, তাই এমসিকি না এমসিকিউ, এমসিকিউ স্টাইলে পড়ার সময় সৃজনশীলের জন্য যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট তা একবার অবশ্যই কি করে নেবা। যেমন কি কার্ণচক্র 3 স্টার টপিক, এন্ট্রপি আর মিশ্রণের ম্যাথগুলোও 3 স্টার, ইঞ্জিনের দক্ষতাও 3 স্টার। এখানে 3 স্টারের বাইরে কিছু লিখেই নেই আমি, বুঝছো? তাপগতীয় প্রক্রিয়াগুলো সেটাও কত? 3 স্টার। ওকে, বাসায় গিয়ে পুরো অধ্যায়টা একবার পড়বা দাগিয়ে, আর অনুশীলনীর এমসিকিউ গুলো সলভ করবা। ওকে, কোনো সমস্যা হলে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।